প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, বিজয়ের 50 বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এই 50 বছরে অর্থনৈতিক ও সামাজিক নানান সূচকে ঈর্ষণীয় সাফল্য রয়েছে বাংলাদেশের, কিন্তু কতটা এগুতে পেরেছে আমাদের রাজনীতি কিংবা রাজনৈতিক সংস্কৃতি? বিজয়ের 50 বছর পরেও বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট হচ্ছে বৈরিতা, জাতীয় ইস্যুতেও নেই কোনো ঐক্যমত, বাড়ছে অবিশ্বাস, চলছে নির্মূলের রাজনীতি। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় বিজয়ের 50 বছর, ঠিক পথে কি রাজনীতি? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমার ডান দিকে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সঞ্জিদা খানম, আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এবং গণফোরামের সাবেক কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি দেখতে পারেন ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে হাবিব ভাই যদি একটু বলেন যে বিজয়ের 50 বছর পূর্তি এবং এই যে বিভাজনের রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারছি না, তো রাজনীতি এখন কোন পথে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। ডিসেম্বরে যখন শুরু করছি আমরা 1 তারিখে, আর টিভি অনুষ্ঠান যারা দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, তাদেরকে সশ্রদ্ধ চালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আসলে আপনার প্রশ্নের উত্তর যদি সরাসরি দিতে চাই, তাহলে বিজয়ের 50 বছর আমাদের গর্বের ইতিহাস। আমরা এটা গর্ব করতে পারতাম, কিন্তু বাংলাদেশে এখন যে রাজনীতি চলছে, বিশেষ করে নির্বাচনকে নিয়ে যে অবস্থা তুগলকি কাণ্ড চলছে, তাতে এই বিজয়কে আমরা কিভাবে আমরা পালন করব। তারপরে পালন করতে হবে, কিন্তু এটা সেইভাবে মানুষ গ্রহণ করতে পারছে না। কারণ যে নির্বাচনটা হচ্ছে একেবারে স্থানীয় সরকার নির্বাচন, তৃণমূলের নির্বাচন, সেখানে এক দল নির্বাচন করতেছে, অন্যান্য দল ছোটোখাটো কিছু অংশগ্রহণ করতেছে। প্রতীকের নির্বাচনের কারণে প্রায় 2 শতাধিকের কাছাকাছি বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং চিন্তা করেন, একটা স্বাধীন দেশ, যে দেশে গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ করতে হলো, দেশ স্বাধীন করতে হলো, সেই দেশে একটা থানা, রাউজান একটা থানা, সেখানে যতগুলি ইউনিয়ন ছিল, সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং সমস্ত মহিলা 3 জন সহ সংরক্ষিত সব 12 জন করে মেম্বার থাকে, সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কুমিল্লার একটা পৌরসভাতে সব কাউন্সিলর মহিলা পুরুষ সংরক্ষিত, সব বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত। এটা এখন কথা হলো? এটা হয় কোনোদিন? এটা খাওয়া উচিত? উপজেলা চেয়ারম্যান সঙ্গে আমরা দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বী। এটা কি কোন দেশ এটা? তো এই আজকে যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে এখানে রাজনীতিতে একবারে কিছু দলকে বিনাশ করে দেওয়ার মতো অবস্থা, কোনো জায়গায় যেন আসতে পারে। তাকে নির্বাচনটা কোনোটাই হয় না, না জাতীয় সংসদ নির্বাচন হয়, না উপজেলা হয়, না পৌরসভা হয়, না ইউনিয়ন কাউন্সিল এখন চলছে। এবং তারপর দেখেন কত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা, এ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে প্রায় 60 জনের উপরে মানুষ মারা গেছে। মানুষ মারা যায়নি, আওয়ামী লীগের লোক মারা গেছে। মারছে কে? নৌকা প্রতীক যিনি নিয়ে গেছেন তিনি। এটা কত বড় দুঃখজনক ব্যাপার। নৌকা প্রতীকটা কে দিয়েছেন, সিগনেচার করেছেন কে? প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। বিএনপিকে সিগনেচার করে মহাসচিব। তে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী তাকে নির্বাচন করার জন্য নৌকা প্রতীক দিলেন। উনি গিয়ে জনগণের কাছে ভোট চাওয়া বাদ দিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা যারা ওখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে, জিতলে সেও আওয়ামী লীগ, সেও আওয়ামী লীগ। তো এইটা সহ্য করতে পারলো না। যেন অনেক জায়গায় আমি আসি যখন, তখন আমার টকশোর কথা শুনে একজন বলে, আপনার দিনাজপুরের নবাবগঞ্জ, সেখানে 10টা ইউনিয়নের ভিতরে 2টাতে নৌকা আর 8টাই হলো আওয়ামী লীগ বিদ্রোহী। এবং আমাদের এই টকশোতে যিনি আছেন আহমদ হোসেন, সেখানেও মনে হয় তার ওখানে 8-10টা ইউনিয়ন, সম্ভবত 10টা ইউনিয়ন, সেখানে 2টা নৌকা, 8টা হলো স্বতন্ত্র, আওয়ামী লীগই স্বতন্ত্র। এই জায়গাটা চলে গেছে। এটা আওয়ামী লীগের জন্য একটা অস্বস্তিকর অবস্থা। আমার ওখানে নির্বাচন হলো 7টা ইউনিয়ন, 3টা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 4টা নির্বাচন হলো, একটা নিরপেক্ষ হয়েছে আমার ইউনিয়নটা, সেখানে নিরপেক্ষ হয়েছে, এখানে নৌকা হেরে গেছে, আর বাদ বাকিগুলো কেটে নিয়ে গেছে। এইটা তো আমরা স্বাধীনতার 50 বছর আমরা যখন উৎসব পালন করছি, তখন কি এইটা আমাদের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য? তারপরে আপনি দেখেন
আজকে বাংলাদেশের যেভাবেই বলেন না কেন, আজকে বাংলাদেশের একজন অত্যন্ত বয়স্ক একজন মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যিনি নির্বাচনে জীবনে কোনো হারেননি। এবং এই পৃথিবীতে আমার মনে হয় 23টি সংসদীয় আসন থেকে কেউ এই পর্যন্ত নির্বাচিত হয়নি। যদি বাংলাদেশের সংবিধান 10টি, 5টি, 3টি করে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, উনি যতবার দাঁড়িয়েছেন 5টি, প্রত্যেকটা জিতেছেন। 3টি করে যখন সুযোগ ছিল 3টেতেই জিতেছেন। ওনার দল ক্ষমতা না গেলেও উনি জিতেছেন, 5টি আসন থেকে জিতেছেন, 3টি আসন থেকে জিতেছেন, এবং 5বার এমপি হয়েছেন, 3বার প্রধানমন্ত্রী, 2বার বিরোধী নেত্রী। আজকে আপনার চিন্তা করেন তো, যে মামলা তাকে আজকে আটকে রাখা হয়েছে, হয়তো আমার যারা প্রতিপক্ষ তারা হয়তো বলবেন উনি দুর্নীতিবাজ, উনি টাকা চুরি করেছে, কিন্তু আপনার পাবলিক পারসেপশন যেটা, 2 কোটি টাকা কি তারেক রহমান, বেগম খালেদা জিয়া, কামাল সিদ্দিকী, কামাল, এরা এই 2 কোটি টাকা ভাগ করে খাবেন? এটা কি মানুষ বিশ্বাস করে কেউ? এবং এটা কি আরো খেয়েছে? না, খেলে তো টাকা থাকতো না, টাকা তো থাকতো না। আর এখন বেগম খালেদা দেয় কতটুকু? হ্যাঁ, টাকাটা যেটা এসেছে আমার টাকা না, আওয়ামী লীগের টাকা না, দেশের টাকা না, মানুষের টাকা না, ট্যাক্সের টাকা না, ইতিমের টাকা না, কারণ না। ওইদের আমির সাহেব দিয়েছেন জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য, তারা 2 কোটি 31 লক্ষ টাকা মুস্তাফিজুর রহমান নিজে যখন অবকাঠামো করেছে, সেটা মামলা হয়নি। আর বাদ বাকি 2 কোটি 10 লক্ষ টাকা জমি কেনা আছে, একটা জমি কিনেছিল, সেই জমিটা বায়নাটা ফেরত দিয়েছে, সেই টাকাটা অন্য জায়গায় অন্য নামে রাখা হয়েছিল। এই অপরাধে একটা মানুষকে এইভাবে সারা পৃথিবীর কাছে বারে 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 এতিমের টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, যেখানে চুরি আর চুরি, যে দেশে অনিয়মে ভরা, সেখানে একজন মানুষকে, যেমন আজকে যদি আমি বলি, এই যে 60 জন মানুষ মারা গেল, এই 60 জনের একটা জায়গাও কি প্রধানমন্ত্রী আসামি হয়েছেন? না। কেন হবেন উনি? উনি তো নির্বাচন করতেন, মানুষ খুন করতে বলেন নাই। তো ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া টাকাটা চিকিৎসার করে উঠিয়ে দিয়েছিলেন, তার একটা অবকাঠামো পুরাটাই হয়েছে, সেটা নিয়ে মামলা হয়নি, আর অর্ধেক নিয়ে সেখানে তারপর সেই টাকা রয়ে গেছে। তাহলে কেন উনি আসামি হবেন? কেন উনি সাজা ভোগ করবেন? এবং তারেক রহমান সহ অন্যদের যে সাজা, তাদেরই বা কেন সাজা দেবেন? কারণ টাকা তো রয়ে গেছে, টাকা না থাকলে কথা ছিল। শেষ করে আরেকটা মামলা সাজা দিয়েছে ওনাকে, অরফানেজ ট্রাস্ট। আজকে ধরেন ঢাকা শহর খুঁজতে, বাংলাদেশ পর্যন্ত হাজার হাজার বিল্ডিং উঠছে, অট্টালিকা উঠছে, ব্যবসা বাণিজ্য, কত কিছু। আমরা জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট, সেখানে তার জন্য একটা জমি কেনা হয়েছিল 4.5 কোটি টাকার মধ্যে, সেখানে 1 কোটি 23 লক্ষ টাকা নাকি টাকার উৎসাহ দেখাতে পারে নাই। হাইরে বাংলাদেশ, সেখানে বেগম খালেদা জিয়া, এখানে তার সাজা। কোথায় আছি আমরা? এই যে সারা জাতি আজকে এই যে ঘৃণা 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 প্রদর্শন করতেছে, এটা কি আওয়ামী লীগ দেখে না? স্বাধীনতার 50 বছর এই পূর্তি করতে যাচ্ছে, তখন এই মুহূর্তে উনি কে আবার? উনি স্বাধীনতার প্রথম লগ্নে উনি বিদ্রোহ করেছেন, ওনার হাজবেন্ড বিদ্রোহ করেছেন, প্রথম নিজে ঘোষণা দিয়েছেন, পরে সেই সময় ওনার যে ঘোষণা, উনি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, তারপরে ওনার মতো মানুষকে হয়রানি করার কোনো সুযোগ আছে? বলেন তো। বক্তা আছে আমাদের, প্লিজ আহমদ ভাই যদি বলেন, আবার আসবো আপনার কাছে, সময় নিয়ে কোনো নেই, অনেক সময় আছে। না, বিজয়ের মাসের শুরুতেই বিজয়ের মুকুটহীন সম্রাট, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 30 লক্ষ শহীদ, যাদের আত্মত্যাগে বাংলাদেশ, 2 লক্ষ মা বোন সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ, যে বিজয়, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিজয় মাসের এই আজকে 1 তারিখ, তো 71 সালের যুদ্ধের উত্তাপ দিন, চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে 3রা ডিসেম্বর যুদ্ধ ডিক্লেয়ার করেছে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে, এবং তখনই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। মুক্তিযোদ্ধারা, মিত্রবাহিনী সম্মিলিতভাবে মার্চ করেছে, এবং ব্যাংকার থেকে ব্যাংকারে, গ্রাম থেকে গ্রামে মুক্তিযোদ্ধারা লড়াই করতে করতে এই ঢাকায় এসে পৌঁছেছে। এবং 13ই ডিসেম্বরের কথা মনে পড়ে আমার, ঐতিহাসিকভাবে এটা বলা উচিত। সেটা হচ্ছে, তখন তো ছিল স্থায়ী যুদ্ধের সময়, সোভিয়েত ইউনিয়ন ছিল, ব্রেজনেভ ছিল প্রেসিডেন্ট। তখন ভুট্টোর নেতৃত্বে পাকিস্তানের ডেলিগেশন টিম গিয়েছে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে। সেদিন যদি যুদ্ধবিরতির প্রস্তাবটা গৃহীত হতো, তাহলে বিজয়ের মাস 16 ডিসেম্বর আসতো না। যুদ্ধবিরতি গৃহীত হয়নি বিকজ সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়েছে। সেই জন্য আমি ব্রেজনেভকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছে, ভারতের জনগণ আমাদের যে সহযোগিতা করেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ডিসেম্বর মাসে শুধু এইগুলো তো কথা বলছি, ডিসেম্বর মাসটাই হচ্ছে আমার স্মৃতির মাস না, ইতিহাসের মাস, আমার জন্মের মাস। এ মাসে আমি জন্ম নিয়েছি, এ মাসে আমার বাংলাদেশ মুক্ত হয়েছে, পাকিস্তান হাজার বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছি।
আবার এটাও সত্য 3.5 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একেবারে সপরিবারে হত্যা করেছে কারা? যারা পরাজিত অপশক্তি। আমরা ছিলাম বিজয়ী আর এরা ছিল বিজিত। আবার বিজিত অপশক্তি অভ্যুদয় করলো বাংলাদেশে। কে ঘটিয়েছে? গণতন্ত্রের কথা বলেন, সামরিক শাসক জিয়াউর রহমান, সোনার চান পিতলা ঘুঘু, তিনি হয়ে গেলেন বাংলাদেশের কুশক। হ্যাঁ, স্কুলের হেডমাস্টার বলল তার পিয়নকে ছুটির ঘন্টা বাজাও, ছুটির ঘন্টা বাজাইল পিয়ন, পিয়ন বলে আমি হেডমাস্টার। জিয়াউর রহমান হয়ে গেল তথাকথিত স্বাধীনতার ঘোষক। একটু রাউজুবিল্লাহ বলেন, বিএনপির রাউজুবিল্লাহ বলেন, একটু সবুর করেন। আর কত বলবেন, আর কত চাপাবাজি করবেন, আর ইতিহাসকে কত বিকৃত করবেন? ইতিহাসকে বিকৃত করবেন না। আমি আশা করেছিলাম অত হাবিব ভাই জন্ম দিলাম আমরা, নাক মুখ সব ফুটেছে আওয়ামী লীগে, ছাত্রলীগে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরে যুক্তিতে পারে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর দিয়ে তাকে তৈরি করেছেন। আর তিনি শুরুতেই একটু বঙ্গবন্ধুর কথা বললে কি পাপ হয়ে যেত? স্বাধীনতার স্থপতি জাতির পিতার কথা বললে কি পাপ হয়ে যেত, গুনাহ হয়ে যেত? কারণ এখন তো তিনি, একটা গ্রাম দেশে কথা আছে, একবার একটা হিন্দু যদি মুসলমান হয়, গরুর মাংস বেশি খায়, বেশি না খাইলে প্রমাণ করতে হবে সে মুসলমান হয়েছে। উনি এখন যত বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, বিএনপি রাজনীতি বিশ্বাস করে সে বিশ্বাস স্থাপনের কাজটা করছে। আপনি বললেন কোন চ্যাপ্টারে, তিনি গেলেন কোন চ্যাপ্টারে? আপনি বললেন ডিসেম্বর মাস, আপনার বিজয়ের মাসের উপর কথা বলবেন, তিনি ওই বিষয়বস্তু আদ দিয়ে চলে গেলেন নির্বাচনে। আবার যেখানে নৌকা হেরেছে, এখানে নৌকা আবার ইলেকশন সুষ্ঠু হয়েছে। আর যেখানে তার পার্টি হেরেছে, এখানে ইলেকশন সুষ্ঠু হয় নাই। আপনার বিষয়বস্তু ছিল, আপনার বিষয়বস্তু ছিল বাংলাদেশ কোন পথে যাচ্ছে। জি, দিস ইজ এ বেসিক কোয়েশ্চেন। বাংলাদেশ এখন আমরা কি উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্থিতি, মুক্তিযুদ্ধের চেতনার পথে হাঁটবো, না রাজাকার আলবদর পাকিস্তানি ভাবনার পথে হাঁটবো? পরিষ্কার কথা। আমরা সংবিধানের পথে হাঁটবো, না সংবিধান লঙ্ঘন করে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলাম, আপনি কে? আমার নাম জিয়াউর রহমান, আমি এই পথে হাঁটবো। কোন পথে হাঁটবো? দিস ইজ এ কোশ্চেন। বিএনপিকে ডিসাইড করতে হবে এখন তারা কোন পথে হাঁটবে। একবার বলে নেত্রী, তাদের নেত্রী অসুস্থ, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে ওঠেন। এখন পত্রিকা দেখলাম ওনার লিভার সিরোসিস হয়ে গেছে। লিভার সিরোসিস খুব খুব ক্রিটিক্যাল ডিজিজ এটা। হ্যাঁ, এখন তারা মুক্তি চাচ্ছে দেশের বাইরে নেওয়ার জন্য, বাট তিনি দণ্ডপ্রাপ্ত। তারপরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবিকতার উচ্চতার তিনি কতটা করেছেন, এর চেয়ে আর বেশি কী করবেন? তাকে মুক্তি দিয়ে তাকে বাড়িতে রেখেছেন, স্বাধীনভাবে চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছেন। ল তো এলাও করছে না, আইন তো আমাকে মানতে হবে। আমি আইনের শাসনের কথা বলবো, আমি আবার আইন মানবো না। আমি সংবিধানের শাসনের কথা বলবো, আমি সংবিধান মানবো না। তাহলে বেগম জিয়াকে যদি আপনি এখন আইন লঙ্ঘন করে আমি যদি বেগম জিয়াকে আমি বিদেশে পাঠাই, কারাগারে সবাই তো বলবে আমাকেও বিদেশে পাঠাই, আমাকেও বিদেশে পাঠাতে হবে। সুতরাং আইনের শাসন মানতে হইলে আইন মানতে হবে। আর ন্যাচারাল ডেথ এটা আল্লাহর কাছে। এখন কেউ কেউ বলতেছেন বিএনপির যে খালেদা জিয়ার কিছু হয়ে গেলে এর দায় সব নিতে হবে আমাদেরকে। আমরা তো দায় নিয়ে আসছি। জীবনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার এই দেশকে মৃত্যুকে ধারণ করে লালন করে বুলেটকে বুকে নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী আজকের বাংলাদেশে বেঁচে আছে। আওয়ামী লীগকে মেরে শেষ করা যায় না। এই সমস্ত হুমকি দিয়ে লাভটা কী? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 19 বার মারার চেষ্টা করেছেন, গ্রেড দিয়ে মারার চেষ্টা করেছেন, বোমা পেতেছেন। আমরা কি খালেদা জিয়ার মেয়েটিকে বোমা পেতেছি? আমরা কি খালেদা জিয়ার মেয়েটিকে ক্যারেট মেরেছি বা গুলি করেছি? উনি অসুস্থ হয়েছেন, আমরা ওনাকে মারতে যাবো কেন? উনি সুস্থ হয়ে উঠুন, ভালো হয়ে উঠুন। ভুল তারা করেছে, তার চিকিৎসার আগে তারা করে নাই। যখন উনি ফ্রি ছিলেন, কারাগারে যাননি, তখনই ওনার এই অসুস্থ তিনি ছিলেন, রোগবালাই ছিল, সেগুলো বিএনপি তার সুস্থতার জন্য কাজ করে নাই। তখন তারা ব্যস্ত, জ্বালাও আগুন, জ্বালাও দেশ, জ্বালাও বাস, জ্বালাও মানুষ পুড়ে মেরে পেলো। বেগম জিয়া যে পুড়ে মরে যাচ্ছে সেদিকে খেয়াল নাই। সুতরাং বিএনপিকে বলবো, জামাত আর কতদিন লালন পালন করবেন? জামাতের দুস্থ হয়ে বন্ধু হয়ে এই জীবনের এই প্রেম কি ভাঙতে পারেন না? মানুষের সংসারে প্রেম তো ভাঙে যায়। জামাতের সাথে এত গভীর প্রেম ভালোবাসা কেন? এত এই প্রেম ভালোবাসার মূল্য কি? এই মূল্য আরও দিতে হবে আপনাদের। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতা আনার জন্য যুদ্ধ করেনি, মুক্তিযোদ্ধারা জীবন দেয়নি, লক্ষ মানুষ জীবন দেয়নি। রুবায়েত ফেরদৌস, আপনি একজন ব্রিলিয়ান্ট টিচার। আপনি কি এই দেশের সাম্প্রতিক বাংলাদেশ চান? আপনিও চান না। আপনি আজকে আপনি সাম্প্রতিক বাংলাদেশ চান। অনেক ধন্যবাদ। শাসন চান, ঠিক আছে? আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যদি একটু বলেন, যে আলোচনা হচ্ছিল
50 বছরে আমরা পা রাখছি, বিভাজনের রাজনীতি এখনো শেষ হচ্ছে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আনমিউট করে প্লিজ ক্যারি অন। ধন্যবাদ। ধন্যবাদ। শোনা যায় আমাকে? একদম স্পষ্ট। আচ্ছা, আমরা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের বক্তব্য শুনলাম। ছন্দে ছন্দে আহমদ ভাই কথা বললেন, খুব সুললিত ভাষায়, ভালোই লাগলো। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করছি আজকে আরটিভির মাধ্যমে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলছে। তো এইসব বার্ষিকীতে আমাদের বক্তব্য, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম ফ্যান আউট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এটা আমরা করেই যাচ্ছি, কিন্তু আসলে আমরা কি এগুলো বিশ্বাস করি? এই যে মুক্তিযুদ্ধের আদর্শের কথা, চেতনার কথা বলি, হ্যাঁ, চেতনার কথা বলতে বলতে এখন সবকিছু নিম্নমুখী হয়েছে। আমাদের নাকি $2500 মাথা পিছু ইনকাম, অসম্ভব অবস্থা। মানে আমার শ্রমিক, কৃষক, মজুর, ক্ষেত মজুর, তাদের মাথা পিছু ইনকাম $2500। এটা ভাবতে পারেন আমরা কত উচ্চ শিখরে চলে গেছি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী কই? আমি তো মানুষের মধ্যে সুবর্ণ জয়ন্তীর সেরকম উৎসাহ উদ্দীপনা দেখি না, একমাত্র সরকারি দল ছাড়া। কারণ তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হচ্ছে 50 বছরে, তাদের পকেট এত ভারী হয়েছে এবং তাদের এত উন্নতি হয়েছে তাদের ব্যক্তি জীবনে, হ্যাঁ, এগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। উন্নয়নের জোয়ারে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী সুবর্ণ জয়ন্তীর স্বাদ তারা পাচ্ছে। দেশের 17 কোটি মানুষ এই সুবর্ণ জয়ন্তীর স্বাদ আমরা পৌঁছে দিতে পারি নাই। অতীতের সরকারের সমালোচনা আমরা করি, বর্তমান সরকারেরও সমালোচনা করি, কিন্তু দায়িত্ব এবং দায়বদ্ধতা আমাদের তো সকলেরই আছে। এই সরকার 1 যুগেরও অধিক সময় ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে। আমরা কি এটা চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সমূলে ধ্বংস হয়ে যাক? আমরা কি এটা চেয়েছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক এবং সেটা সাম্প্রদায়িককরণ করা হোক, হেফাজতের নির্দেশে আমার সমস্ত টেক্সট বুকের পাঠ্যসূচি পরিবর্তন হয়ে যায়? আমরা কি একটা মৌলবাদী শিক্ষা ব্যবস্থার দিকে দেশকে ঠেলে দিলাম না? আমরা A গ্রেড, B গ্রেড, গোল্ডেন 5 এর নামে আমাদের মেধা শক্তিকে ধ্বংস করে দিলাম। এগুলোর কোনো জবাবদিহিতা নাই। এই একটু আগে আরটিভিতে দেখলাম, এই আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ড্রাইভার, কি সম্পদ তার, কি বিলাসবহুল বাড়ি, কি বিলাসবহুল গাড়ি, এগুলো কি? কোন জায়গায় কোনো জবাবদিহি নাই। দেশে কি কোনো সরকার আছে জবাবদিহিমূলক? কোন পার্লামেন্টে এইসব বিষয়ে আলোচনা হয়? সাম্প্রদায়িকতার উত্থান হচ্ছে, আমরা কি ভূমিকা রাখলাম? আমরা সকলেই তো ফেল করে গেলাম। জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এখন মায়া কান্না করো, উনি তো সঠিক বলেছেন। আমরা সবকিছুতে মায়া কান্না করি যখন সবকিছু শেষ হয়ে যায়। বিসমিল্লাহ যে সংবিধানের কথা আপনি বললেন, আপনাদের তো সুযোগ ছিল পঞ্চদশ সংশোধনে করার সময় সেগুলো বাদ দেওয়া। 4 মূলনীতি এনেছেন, রাষ্ট্রধর্ম কেন রেখে দিয়েছিলেন? যেটা পাকিস্তানের জিয়াউল হক পাকিস্তানের সংবিধানে এনেছিল, এখানে জেনারেল এরশাদ এনেছিল, সেটাকে আমরা রেখে দিলাম আওয়ামী লীগ, এবং খুব বাবা করছি যে মুক্তিযুদ্ধের আমরা নেতৃত্ব দিয়েছি। অবশ্যই দিয়েছেন, কিন্তু সেটা তো আপনি সঠিক কার্যকরী করছেন না এখন। আমাদের দুঃখটা সেখানে, এবং ধনী গরিবের বৈষম্য বাড়ছে। আপনি কোন প্রতিষ্ঠানটা রেখেছেন? অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আওয়ামী লীগ, বিএনপি আমরা শুনলাম, সব মিলে গণফোরাম। ইমাম ভাই যদি আপনি একটু বলেন, ফখর ইমাম ভাই, আনমিউট করে। স্বাধীনতার 50 বছর, কোন পথে রাজনীতি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আলোচনা যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন তাদেরকে। 50 বছর বাংলাদেশের হয়েছে,
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ 50 বছর পেরিয়ে গেছে। এটা দেশটা তো আমার, আপনার, সবারই দেশ। এখন একে রাজনৈতিক ক্ষেত্রে কতটুকু এগিয়েছে এটা তো আমরা সবাই মূল্যায়ন করব, কিন্তু ব্যাপারটা হলো যে আমার দেশ 50 বছর এগিয়ে গেছে এবং আমি মনে করি অনেক উত্থাপন এর মধ্যে ছিল, অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে দিয়েও বাংলাদেশ কিন্তু এক পর্যায়ে পৌঁছেছে। সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সামাজিক উন্নয়নের দিক দিয়ে বলেন, রাজনীতির দিক দিয়ে বলেন, জি, বাংলাদেশ কিন্তু পিছনে নাই। অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে গেছে এবং বিশ্বের কাছে বাংলাদেশ এখন পরিচিত এবং একজন পাওয়ারফুল লিডারশিপ এখানে গ্রো করেছে, যেটা আমি আগেও বলেছি। সুতরাং এখানে অনেক কিছু কমতি আছে এবং অনেক কিছু আমরা পেয়েছি এবং অনেক আশায় বুক বেঁধে আছি। তো সুতরাং 50 বছরের দ্বার প্রান্তে এসে আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাবো, যারা এই বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং দেশের লোকদেরকে আমি ধন্যবাদ জানাবো। না ইমাম ভাই, যে প্রশ্নটা আসছে যে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে সেটা আমরা ভূমিকাতে বলেছি, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে কিনা, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এসবগুলো দাঁড়াতে পারছে কিনা, কিংবা নির্বাচনের যে কোয়ালিটি, গুণগত নির্বাচন হচ্ছে কিনা, সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন হচ্ছে কিনা, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা, সেটাও তো একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল আমাদের স্বাধীনতার। এবং অতি ধনীর সংখ্যা আপনি জানেন বাড়ার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে নাম্বার 1। এই যে ছোটদের বড়দের সকলের, গরিবের ফকিরের নিঃস্বের, আমারই দেশ সব মানুষের, এই রাষ্ট্র কি সব মানুষের হতে পেরেছে? আপনি সুন্দর কথা একটা একটু বলেছেন। বলেন যদি। এখন কথা হলো যে প্রথমে আসি, রাজনীতিটা কেন করে মানুষ? রাজনীতির প্রথম লক্ষণ হচ্ছে যে আমি আমার জনগণকে ভালো রাখবো। পৃথিবীতে রাজনীতি অনেক ধরনের আছে। গণতন্ত্র হলো একটা শাসন ব্যবস্থা, আগে বলেছি। এখন সব দেশে কিন্তু গণতন্ত্র নাই, 173টা দেশ আছে, তার মধ্যে অর্ধেকের একটু বেশি গণতন্ত্র পন্থাতে চলে। কিংশিপ আছে, সমাজতন্ত্র আছে, আপনার একনায়কতন্ত্র আছে, মার্শাল ল আছে, কিন্তু সবারই উদ্দেশ্য হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের উন্নয়ন করা এবং যাতে সেই উন্নত দেশে জনগণ ভালো থাকে। আচ্ছা, এখন রয়ে গেল গণতন্ত্র। গণতন্ত্রের যে দেশগুলো আছে, আমরা যেখানে গণতন্ত্রের সূতিকাগার বলি, যে গণতন্ত্র অনেকদিন আগের থেকে আমাদের চর্চা হচ্ছে, সেই দেশেও, যেমন আমেরিকার কথাই বলি, আপনি 2টা গণতন্ত্র দেখেছেন, ট্রাম্পের ইলেকশন দেখেছেন, আপনি এই বাইডেনের ইলেকশন দেখেছেন, আমরা দেখেছি। আমরা এইখানে 2-1 জন আপনার যদি হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, আমরা মানে এটার বিরুদ্ধে বিষোদ্গার করি। কিন্তু আমি আপনাকে তথ্য দিচ্ছি, আমেরিকাতে 450 জন রিপ্রেজেন্টেটিভের মধ্যে গত 4 বছর আগে 200 রিপ্রেজেন্টেটিভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। কারণ আছে, কারণ ওদের একটা এরিয়া আছে, যেমন আমাদের একটা এরিয়া আছে, যেমন কতগুলি এরিয়া আছে, যেমন রংপুর আপনি বলতে পারেন জাতীয় পার্টির এরিয়া, যে সেরকম ফরিদপুর বলতে পারেন আপনি আওয়ামী লীগের এরিয়া। সেরকম ইউনাইটেড স্টেটসও কতগুলো এরিয়া আছে যেখানে ডেমোক্রেটস এবং রিপাবলিকান একদম রয়ে গেছে। যারা ডেমোক্রেটস চিরজীবন তারা সিনেটর হচ্ছে, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, ওইখানে খুবই কম অদল বদল হয়। তো সেইখানে কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি তার পাশে না দাঁড়ায়, সেটা কিন্তু ক্রাইম না। আর আমাদের লতে যেটা আছে সেটা পারমিট করে। এখন কথা হলো যে আপনি এই একটা জিনিস আপনি ল তো পারমিট করে। দেখুন বাংলাদেশে দেখেছেন আপনি যে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে কিন্তু ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো এটা কি নৈতিক হলো, জিনিসটা গ্রহণযোগ্য হলো? যে একজন প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়ে গেছে, সে কিভাবে নির্বাচিত হয়? হয়ে গেছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার পরে যে কেউ যে নির্বাচিত হয়েছে, অসাধারণ ব্যাপার একটা। এটা তো ভুল হয়েছে, এটা অবশ্যই এরকম জামানত বাজেয়াপ্ত মানেই তো একটা মিনিমাম ভোট পেতে সে ব্যর্থ হয়েছে, এই কারণে জামানত বাজেয়াপ্ত, কিন্তু সেই ইউপি নির্বাচিত হয়ে গেছে। জামানত বাজেয়াপ্ত জিনিসটা অন্য কথা। যদি আপনি পার্টিসিপেট করেন, চট্টগ্রামে হয়েছে, এটা হয়েছে, তথ্য কে বলছে? হ্যাঁ, তথ্য এটা। না আমি বলি, আপনি একটু যেভাবে ব্যাখ্যা, যদি নির্বাচন হয় কোথাও, সেই নির্বাচনের সর্বোক্ত ব্যক্তি, মানে হয়তো আইনটা চেঞ্জ করতে হবে যে জামানত বাজেয়াপ্ত হলে কেউ নির্বাচিত ঘোষণা করা যাবে না, অথবা জামানত বাজেয়াপ্তের বিধিটা নিয়ে একটু পরিবর্তনের কথা বলতে হবে, কারণ একটু চোখে লাগছে জামানত বাজেয়াপ্ত কিভাবে নির্বাচিত হয়, হইতেই পারে না। আরপিও তো সেটা হয়ে গেছে। আমি বলছি যে বিনা ভোট মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হতে এটা হতে পারে। অনেক ধন্যবাদ ইমাম ভাই, আপনি সঙ্গেই থাকুন। মিস্টার শরীফ, আপনি যদি একটু বলেন 50 বছরে আমাদের যে প্রত্যাশা প্রাপ্তি সব মিলে কোন দিকে যাচ্ছি? আমি শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের 50 বছরে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং দেশের বাইরের থেকে যাদের সহযোগিতার ভেতর থেকে এই দেশটি স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে, এবং এই দেশের সৃষ্টিটা, যে পৃথিবীর অনেক দেশ টেবিলে বসে আলোচনার ভেতর থেকে তার দেশকে স্বাধীন করেছে, কিন্তু আমরা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ সৃষ্টি করেছি। সেকেন্ড হচ্ছে, পৃথিবীর অনেক দেশ যে কাজটি করতে পারেনি আমরা সেটি করেছিলাম। 71 সালের 17 এপ্রিল আমরা কেন একটা দেশ স্বাধীন করতে চাই এবং এই দেশটির আকার কেমন হবে, এই দেশটির সমাজ কেমন হবে, ইকোনমি কেমন হবে, এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট ধারণা তৈরি করে, ধারণা দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। গত 50 বছরে আমাদের সমাজ, অর্থনীতি অনেক কিছুই বিকশিত হয়েছে, কিন্তু এই বিকাশের মধ্যেও আমাদের অনেকগুলো ছোট ছোট পকেট রয়েছে, যে পকেটগুলো অন্ধকারে পরিপূর্ণ। আপনি শুরুতেই বলেছেন যে এই দেশটা সবার হওয়ার কথা ছিল, কিন্তু এই বাংলাদেশের জন্য হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেছে, এই বাংলাদেশের জন্য কমলা রানীর হাতের শাখা খুলে গেছে, এই বাংলাদেশের জন্য হযরত আলী তার সন্তানকে হারিয়েছে। কিন্তু স্বাধীনতার পরে গত 50 বছরের আমাদের রাজনৈতিক গতি প্রবাহ, আমরা সেই জায়গাটা, এই দেশটা হরিদাসীর জন্য নিরাপদ করতে পারিনি, এই দেশটা জি। হযরত আলীর জীবনের কোনো আমি খুব পরিবর্তন দুঃখিত, করতে আমরা পারিনি। আপনার বক্তব্য আরো শুনবো, আপার বক্তব্য শুনবো, কিন্তু এ পর্যায়ে আমাদের ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম বিজয়ের 50 বছর, ঠিক পথে কি রাজনীতি? সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম বিজয়ের 50 বছর, ঠিক পথে কি রাজনীতি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরবো। মিস্টার শরীফ, আপনি যদি শুরু করেন, যে বাংলাদেশ 50 বছরের অনেক অর্জনের পরেও অনেক ঘাটতি কিন্তু রয়ে গেছে, অনেক বৈষম্য রয়ে গেছে। আমি সেখানেই সেই আসতে আলোচনা আপনি চাই। শেষ করতে পারেননি। সেখানে আসতে চাই নিশ্চয়ই। যে একটা দেশ সৃষ্টির পেছনে কতগুলো বেসিক দৃষ্টিভঙ্গি থাকে, এবং শুধুমাত্র শাসন ক্ষমতার পরিবর্তন তো আর মূল লক্ষ্য না। এর ভেতর থেকে আপনি আপনার সমাজকে, আপনার জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবেন, এটি থাকে প্রত্যাশা। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে, সেই জায়গা থেকে আমরা আমাদের যে প্রত্যাশা অনুযায়ী এবং ওই যে ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে এগিয়ে যেতে পারিনি। আমার সমাজের মধ্যে, শহরের মধ্যে বড় বড় ভবন হয়েছে, গ্রামে ভবন হয়েছে, কিন্তু এই ভবনের মাঝখানের অনেকগুলো অন্ধকার জমেছে, পকেট জমেছে, যে পকেটগুলোতে মানুষের নানা রকমের কষ্ট, নানা রকমের যন্ত্রণা, মানুষের ক্ষোভ, সেইগুলো আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পারিনি। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে একটা দেশ হতে হবে সবার, কিন্তু এই জায়গাটিতে এসে 50 বছর পরে আপনি একেবারে কাগজে কলমের খোঁচা দিয়ে একটি জনগোষ্ঠীর তার পরিচয় নাই করে দিলেন। আমার এখানে আদিবাসী জনগোষ্ঠী, বাংলাদেশের আদিবাসীদের তারা তাদের পরিচয় দিতে পারে না, কিন্তু এই দেশটা সৃষ্টির পেছনে তাদের ভূমিকা ছিল, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের ভূমিকা ছিল। সেই ভূমিকাটা আমি অস্বীকার করছি, এবং তাদের যে পরিচয়, সেই পরিচয়টাকে আমি এখানে নিয়ে আসতে পারছি না। 50 বছরে আমি উদাহরণ দিব কার সঙ্গে, কম্পেয়ার করব কার সঙ্গে? আজকে দেখলাম যে বাংলাদেশের 1 টাকার সমান পাকিস্তানের 2 টাকা 40 পয়সা। এটি আমি কি পাকিস্তানের সাথে কম্পেয়ার করব, নাকি পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসে যে দৃষ্টিটা ঠিক করেছিলাম, যে চলার পথটা ঠিক করেছিলাম, সেই পর্যন্ত কি আমি যেতে পেরেছি? আমার যাওয়ার কথা কি, এই যে গতি, এই গতিটা কি আরো ত্বরান্বিত হওয়ার কথা ছিল না? অবশ্যই ছিল। আমি উদাহরণ হিসাবে পাকিস্তানকে এখানে সামনে নিয়ে আসবো না। 50 বছরে আমার এখানে যে প্রতিষ্ঠানগুলো, আমি সেই প্রতিষ্ঠানগুলোকে আমি গড়ে তুলতে পারিনি। আমার সংবিধানের বেসিক জায়গাটা, মূল যে নীতিটা রয়েছে, আমার গণতন্ত্র, আমি এখানে রাষ্ট্র পরিচালনায় এবং আমাদের সরকার পরিবর্তনের ক্ষেত্রে সেই যে গণতন্ত্রের যে আদর্শ, সেটি আমি এখানে অ্যাপ্লাই করতে পারিনি। 50 বছরে বড় দলগুলোর মধ্যে যারা শাসন করেছে, তাদের মধ্যে অবিশ্বাসের রাজনীতিটা এমন মাত্রায় গেছে যে একজন আরেকজনকে নিঃশেষ করে ফেলার, জীবনে
ধ্বংস করে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের এখানে কিন্তু গত 50 বছর ধরে চলছে এবং সেটি এখনো কন্টিনিউ করছে। আমি যেটা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা আপনি যেটি দেখছেন, তার মধ্যে একটা বিরাট রকমের বৈষম্য রয়েছে, যে বৈষম্যটাকে আমরা কখনো অ্যাড্রেস করি না। শুধুমাত্র এখানে যে সফলতার গল্পগুলো, যে গল্পগুলো ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট এসে আমাদের এখানে বলে যায়, সেই গল্পগুলোকে আমরা যেভাবে মানুষের সামনে তুলে ধরি, কিন্তু ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাক সেল, তার পেছনে মধ্যবিত্ত বলেন বা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ মাস্ক মুখ ঢেকে নিজের চেহারাকে আড়াল করে লাইনে দাঁড়িয়ে যে খাবারটি সংগ্রহ করছে, ওই চিত্রটি যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এই যে অবস্থাটিকে যদি আপনি রিকগনাইজ না করেন, তাহলে আপনার এই যে 50 বছরের আগে যে উদ্দেশ্য নিয়ে এই দেশটা স্বাধীন করেছিলেন, সেটি কখনোই আপনার পূর্ণতা পাবে না। এবং এই দেশের সৃষ্টির পেছনে বাংলাদেশের গরিব মানুষের যে ভূমিকা, বাংলাদেশের গ্রামের কৃষকের ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, বাংলাদেশের আদমজির পাটকলের শ্রমিক, তার যে ভূমিকা, সেই ভূমিকাটা ক্রমশই আমাদের কাছে, আমাদের রাষ্ট্র পরিচালনার নীতির কাছে আমরা দেখতে পাচ্ছি যে নগণ্য হয়ে যাচ্ছে। সেই গরিব মানুষের ভূমিকাকে আমরা এখানে কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। আমরা মনে করছি এই দেশটি বড় লোকের, এবং তাদের জন্য নানা রকমের নীতি এবং পলিসি আমি নির্ধারণ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপা যদি একটু বলেন, 50 বছরের আলোচনা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সব ভাইদের পরে একটা বোনকে দিয়েছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। বিজয়ের 50 বছর, এই কথাটির মধ্য দিয়ে আজকে প্রথমেই আমি স্বাধীনতার স্থপতি, যার স্বপ্ন ছিল বাংলাদেশ স্বাধীন হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, এবং 75-এর 15ই আগস্টে জাতির পিতা পরিবারের সকল সদস্যদেরকে, পাশাপাশি 3রা নভেম্বর জাতীয় 4 নেতা যে নির্মম হত্যাকাণ্ড, জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি এতক্ষণ শুনছিলাম। আসলে আপনার আজকের বিষয় হলো বিজয়ের 50 বছর আর ঠিক পথে কি রাজনীতি। এখানে আমার কাছে মনে হলো, প্রত্যেকের আলোচনায় এই মনে হলো যে শুধুই বর্তমান সরকারের সমালোচনা করা, এর বাইরে আমি কিছু পেলাম না। অর্থাৎ এই 50 বছর ধরে কি আমরা ক্ষমতায় ছিলাম, বা রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমতায় ছিলাম? আমি তো মনে করি যে এই আপনার এই আলোচ্য বিষয়ের মধ্যে এই 50 বছরের এই রাজনীতির যে ইতিহাস, সরকার নয় রাজনীতির যে ইতিহাস, সেটা আসা উচিত ছিল। এবং যে মানুষটি সারা জীবন কষ্ট করে জেল খেটে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিল, 3.5 বছরের মধ্যেই তাকে হত্যা করা হলো নির্মমভাবে, সপরিবারে হত্যা করা হলো। সেটি কি রাজনীতির অংশ নয়? 50 বছরের এই কলঙ্কজনক অধ্যায় নয়? নিশ্চয়ই। তারপর 21 বছর কি হয়েছিল? এই বাংলাদেশের রাজনীতি কোথায় ছিল? এই 21 বছর যে বিচারহীনতার রাজনীতি, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, বন্দুক ঠেকিয়ে ক্ষমতা দখল করে রাজনৈতিক দল গঠন করা, রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করা, যুদ্ধ অপরাধীদেরকে গাড়িতে পতাকা দেওয়া, এই স্বাধীনতা রক্তে রঞ্জিত পতাকা তুলে দেওয়া, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুনর্বাসন করা। তারপরে কি হয়েছিল? এই 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, এবং সেই 5টি বছরের কথা আপনাকে বলতে হবে। সেই 5 বছর ছিল বঙ্গবন্ধুকে হত্যা করবার পর, ওই 5 বছর ছিল 96 সাল থেকে 2001। এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে, যখন আমরা সেরেশ পুরস্কার পেয়েছিলাম কৃষিতে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছিলাম। এই বাংলাদেশের অর্জন, এগুলো তো আপনার বলতে হবে, আনতে হবে। ইতিহাস বিকৃত করে লাভ নেই। 21 বছরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। শুধু স্বাধীনতার ইতিহাস বলবো কেন আমি, রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছিল।
তারপরে কি হলো? তারপরে তো আবার সেই একই দৃশ্য আমাদের দেখতে হয়েছে। সেই রাজনীতিটাকেও আমাকে বলতে হবে। এখানে আমি একজনের মুখে আমি শুনলাম না এই যে ইতিহাসকে কলঙ্কিত করার অধ্যায় রাজনীতির মাধ্যমে, এগুলো তো আমাদের বলতে হবে, এগুলো শুনতে হবে। 50 বছরের ইতিহাস, জাতিকে কলঙ্কিত করার ইতিহাস এর মধ্যে লুকিয়ে আছে, সেগুলোকে অবশ্যই আমাদের মানুষের সামনে আনতে হবে। এবং তারপরে আমরা কি দেখেছিলাম এই দেশে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের নেতা হিসেবে ওই সংসদে এনে জাতীয় সংসদকে কলঙ্কিত করা হলো। এগুলো আমরা দেখেছি। রাজনীতির নামে, সরকার চালানোর নামে বিরোধী দলের নেতা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল 21শে অগাস্টে। সেগুলো তো রাজনীতির একটা অংশ। এবং পৃথিবীর ইতিহাসে কোথাও নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলের নেতাকে গ্রেনেড মেরে হত্যা করতে হবে। এগুলো রাজনীতির অংশ। সুতরাং এই 50 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ কয় বছর ক্ষমতায় ছিল? আর এই অপশক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি কতদিন ক্ষমতায় ছিল? সুতরাং এইগুলি হচ্ছে রাজনীতি। বলেন আপনি উন্নয়ন, আর উন্নয়নের কথা বলছেন। আমি জানি না, আমি কেন জানি না উন্নয়নের কথাগুলি শুনলে তারা উন্নয়নের কথা স্বীকার করে তারপরে বলে কিন্তু, তবে, এই শব্দগুলি যুক্ত হয়ে যায়। অর্থাৎ তাদের ভালো লাগে না বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, এটাকে তারা এনকারেজ করবে না। বাংলাদেশের যে উন্নয়নটা হচ্ছে, এই অনুষ্ঠান শুরুর আগে আমি শুনছিলাম কোন এলাকার কথা, পটুয়াখালী এলাকার কথা। আমি শুধু পটুয়াখালী নয়, শুধু বরিশাল নয়, সারা বাংলাদেশে যেই উন্নয়ন হয়েছে, এই অপশক্তিরা যতদিন ক্ষমতায় ছিল, 31 বছর অপশক্তি ক্ষমতায় ছিল। সুতরাং এই 31 বছরে কি উন্নয়ন হয়েছিল? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল। এগুলি একেবারেই বাস্তব সত্য। আপনার বেগম খালেদা জিয়ার কথা বলেন, 401-এর কথা এসেছে, অনেক কিছু এসেছে এখানে। একজন প্রধানমন্ত্রী, তার কি কোনো দায় দায়িত্ব নেই? তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল বা সে দিয়ে দিল, সে দেখবে না কোথায় দিল? একটা এতিমখানা যেখানে 15 জন মিনিমাম এতিম থাকতে হয়, রেজিস্টার্ড একটা এতিমখানা থাকতে হয়, সেরকম কোনো এতিমখানা আমরা খুঁজে পেলাম না। টাকা চলে গেল এতিমখানার নামে। এটা কেমন কথা? এটা প্রধানমন্ত্রীর তহবিল। প্রধানমন্ত্রীর তহবিল মানে জনগণের তহবিল। সেই তহবিল থেকে টাকা তছরুফ হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রমাণ হয়েছে। 1 বছর 2 বছর না, 10 বছর ধরে এই মামলা চলেছে। এবং এই মামলা আমাদের এই সরকারের সময় হয়নি, এই মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেই মামলা 10 বছর ধরে চলেছে। আমি নিজে জানি, নিজে দেখেছি। হাইকোর্টে তারা 31 বার তারা হাইকোর্টে গিয়েছে এই মামলা নিয়ে, টাইম কিল করেছে। তারা সিনিয়র বাঘা আইনজীবীদের সব বেগম খালেদা জিয়ার পক্ষে সেখানে যুক্তিতর্ক অবতীর্ণ হয়েছে। আমি শেষ করে দেব। আমি আপনার কাছে ফিরে আসবো, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। হারুনুর রশিদ বলছি, বৌদ্ধ মন্দির বাসাবো থেকে। বলুন হারুন ভাই। আমি অ্যাডভোকেট সানজিদা ম্যাডাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহোদয়ের কাছে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমি বিগত 10 বছরে আমি একজন সিনিয়র সিটিজেন। টিসিবি বা যে খাদ্য বিভাগের চাল এবং আটা এগুলো কেনার জন্য আমার খুব একটা প্রয়োজন পড়ে নাই, মানে আমি লাইন দিয়ে নিতে পারি নাই। ইদানিং আমার খুব প্রয়োজন, আমি 3 দিনের মতো লাইনে যেয়ে পাই নেই এগুলো। এখন এত রোদ এবং এত ভিড় যে সেখান থেকে এটা প্রয়োজন হচ্ছে যে অস্বাভাবিক দাম। বাজারে 40-45 টাকা হচ্ছে আটা, তেল 155 টাকা লিটার। তা এখন আমার তো তেল বাড়তেছে কিনা, লোকজন বাড়তেছে, আটা লাগতেছে বেশি, চাল লাগতেছে বেশি। এখন অ্যাডভোকেট সানজিদা ম্যাডামের কাছে জিজ্ঞাসা করি, এবং ওনার ওই যে খালি কি এই সমালোচনাই করবেন, না আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত যারা আছি, কোটি কোটি মানুষ,
সেই মানুষদের জন্য কিছু বলবেন বা আপনারা ব্যক্তিগতভাবে কোনো তদারকি করবেন? অনেক ধন্যবাদ হারুন ভাই, আমরা প্রশ্নটি বুঝেছি। আপা যদি বলেন। আপনি যে আপনাকে সাধারণ অনেক মানুষের ধন্যবাদ, নিত্যদিনের এবং যে আমি সমস্যা, খুবই জি। দুঃখিত যে আপনার মতো মানুষ, সিনিয়র সিটিজেন, আপনি 3 দিন লাইনে দাঁড়িয়েছেন। আমার মনে হয় যে আমাদের এই সরকারের সময় আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা রয়েছে, এবং এই সরকারই কিন্তু এই ট্রাক সেলের ব্যবস্থা করেছে, এবং এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্যই কিন্তু করেছে। এবং এই যে গত 1.5 বছর 2 বছর করোনাকালীন সময় গেল, আমরা কিন্তু প্রত্যেকের হাতেই আমরা কিন্তু পৌঁছে দিয়েছি। এখন আপনার বিষয়টা আমার মনে হয় যে আমি খুব দুঃখিত, এবং আপনার ব্যক্তিগতভাবে আপনার ঠিকানাটা পেলে আপনার সাহায্যে আমি আমার নিজেই অনুষ্ঠানের পরে নিজেই আমরা আপনার সাথে নাম্বারটি যোগাযোগ নিয়ে করব, যোগাযোগ করার চেষ্টা আপনি একটু করব। যোগাযোগ জি। করবেন অবশ্যই আপা, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। এটা কোনো বড় ধরনের কিছু না। আমি যেই জায়গাটা আসতে চাই, এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবার, আপনি মাথাপিছু আয়ের কথা বলছিলেন, তো মাথাপিছু আয় যে 2,500, এটা কি অস্বীকার করছেন না তো? আর এই সূচকটা কি সরকার করে? এটা তো সরকার করে না, এটা সূচক অনুযায়ী গড়ের হিসাবটা রয়েছে। এখন গরিব বড়লোক কিন্তু সব দেশেই আছে, বাংলাদেশে বিশেষ করে বঙ্গবন্ধুর পরে জননেত্রী শেখ হাসিনাই কিন্তু গরিব মানুষের পক্ষে স্ট্যান্ড নিয়ে তাদের যাতে কোনো সমস্যা না হয়। আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হলেও বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক সূচকে, আমি বলবো যে রেমিটেন্স থেকে শুরু করে রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেকটি সূচকে বাংলাদেশ রেকর্ড চালিয়েছে। সুতরাং এই কথাগুলি বলতে তো কোনো সমস্যা নেই। আর আপনি আজকে দেখান যে আমাদের বলবো যে এই করোনাকালীন সময়ে, হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই যে অবস্থা তার চাইতে আমি বলবো যে আমাদের দেশটা ভালো আছে। এবং আমি মনে করি যে এমন কোনো অভাব হয়নি, কোনো মানুষ না খেয়ে মরেনি। শেখ হাসিনা সেই ব্যবস্থা করেননি। সুতরাং আমি বলবো যে কোনো মানুষের চাইতে, ইভেন আমাদের চাইতেও জননেত্রী শেখ হাসিনা অনেক মানবিক, এবং মানবিক থাকার কারণেই আমি বলবো যে এই ধরনের টুকটাক যে সমস্যা আছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। গড়ে আমি বলবো যে এই সরকার দরিদ্র মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, এবং গত 13 বছর সরকার ক্ষমতায় আপনার 5.5 কোটি মানুষ দরিদ্র সীমা অতিক্রম করে তারা মধ্যবিত্তে উন্নীত হয়েছে। আজকে বাংলাদেশ দেখেন, আজকে যেই বাংলাদেশে আমরা বসে আছি, যেটা আমাদের স্বপ্ন ছিল, আমাদের ভীষণ ছিল 2021, সেটি কিন্তু আমরা অলরেডি অর্জন করে ফেলেছি। আমরা কিন্তু আপনি জানেন হয়তো। সুতরাং এই যে আমাদের যে অর্জনটা কিন্তু আপনি স্বাভাবিক মনে করবেন না। আমি যে কথা বলছিলাম, বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, এখন 401-এ আমি সুব্রত দ্বারে অনেকদিন ধরে চিনি, আমাদের সিনিয়র একজন আইনজীবী, উনি যদি একটু ব্যাখ্যা দিতেন, আমি কোথাও পাইনি 401-এ বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো কিছু বলা আছে। হ্যাঁ, এখানে মূল যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এটা নির্বাহী আদেশের মাধ্যমে সাজাটা স্থগিত করতে পারে, বা কোনো শর্ত দিতে পারে, বা বিনা শর্তে হতে পারে। এবং সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করেছে, এবং সেখানে শর্ত দেওয়া আছে যে সে মুক্ত থাকবে এবং বাসায় সে চিকিৎসা নেবে, এবং সেই হসপিটালেও কিন্তু চিকিৎসা নিচ্ছে। বারবার একটা মানুষ যদি মুক্ত না থাকে তাহলে কিভাবে বারবার সে হসপিটালে যায়? এবং আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আমরা সেদিন দেখলাম, 2 দিন আগে দেখলাম, ডাক্তার একটা ব্রিফিং করেছে, যেটা নাকি অনেক আগেই করা উচিত ছিল। উনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 2 বার, আরেকবারও ছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই যে তার যে অসুস্থতা, এটা তো একদিনের না। আমি ওই 9th পার্লামেন্টে যখন ছিলাম, তখন বেগম খালেদা যে বিরোধী দলীয় নেতা ছিলেন, আমি দেখেছি উনি কিন্তু শারীরিকভাবে অনেক আগে থেকেই অসুস্থ। এখন এইটা তাদের অবহেলায়, বিএনপি বা তাদের নিজেদের অবহেলায় যদি বেগম খালেদা জিয়ার অবস্থা আজকে এরকম হয়, এখন যে অসুস্থতা তার হয়েছে, নিশ্চয়ই আমরা মনে করি যে এটা চিকিৎসাতে সেরে যাবে। তারপরে যদি উন্নত চিকিৎসার দরকার হয়, বিদেশে থেকে চিকিৎসক এনেও কিন্তু বলা হয়েছে। না, আমার কথা হলো যে আমার বোন সঞ্জিদা যে সুন্দরভাবে বললেন, আহমদ হোসেন সন্দে যে কথাগুলো বলেছেন, এগুলি যদি বাংলাদেশের মানুষের প্রকৃত অবস্থা হতো, তাহলে আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আপনি বলেন কোথায় মিথ্যাটা কোথায় বলেন? ওটা বলবে, উনি বলবেন। না, ওটা বলেন না, তাহলে ওইটাই বলেন। না, উনি বলবে। এখন আপনি ওনার কথা শুনে আমি বলেন, আপনি বাস্তবতাটা কোথায় এটা বলেন। বলবে, উনি বলবে। এসব কথার কোনো উত্তর আছে? একটু বলেন, আপনার কথা আপনি বলেন। হ্যাঁ, বলেন। ওনার কথার সময় আমরা একটু শুনি, আপনি বলেন।
আহমদ হোসেন আমাকে তোবা পড়তে বললেন, তা আমি আহমদ হোসেনকে তোবা পড়তে বলতে পারছি না। তোবা কে পড়ে? তার ইমান থাকে। তো আওয়ামী লীগ তো ইমানই নাই, তো তাকে তোবা পড়তে বলে কীভাবে আমি? আর এই সমস্ত কথা বলে এগুলি সবার সামনে বললে সব কথা তো সবাই গ্রহণ করবে না। হ্যাঁ, আমি স্বাধীনতার 50 বছর বর্তমান রাজনীতি নিয়ে যে কথা, আমি বাইরে চলে গেছি। আর এতক্ষণ যে আলোচনা হবে সেগুলি কি ভিতরের আলোচনা? কোথায় জিয়া রহমান কোথায় চলে আসলো, কোথায় বেগম খালেদা ছিল, ওগুলি কি এটার আলোচনা? বাস্তব যদি বলতে হয়, যে আমাকে নির্মমভাবে যদি বলে যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করেছি, আমার চোখের সামনে তো দেখেছি কি নির্মমতা। স্ত্রীর সামনে কাছ থেকে স্বামীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যাচ্ছে, বাবার সামনে থেকে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে বিভিন্ন জায়গায়, পদ্মার পাড়ে, যমুনার তীরে। 1 জন 2 জন, তারা কারা? তারা তো মুক্তিযুদ্ধ থেকে টকবকে যুবক, তারাও ছাত্রলীগ করতো। অপরাধ তাদের জাসদ, এই তো। হ্যাঁ, পক্ষান্তরে তারাও মেরেছে 8-9 জন আওয়ামী লীগের এমপি, সংসদ সাবেক এবং বর্তমান, তাদেরকে ঈদগাহ মাঠে তারা মেরেছে। এটা কি সুশাসন ছিল? এই দেশে দুর্ভিক্ষের লোক মারা গেছে কখন, কোন সময়? আওয়ামী লীগের সময় তো। কি কারণে মারা গেছে সে ব্যাখ্যা দিলে আমি বলতে পারি, হ্যাঁ সেই ব্যাখ্যা অনেক কারণ থাকতে পারে, কিন্তু মারা গেছে তো। আজকে বাংলাদেশে যে খাদ্য সংসম্পন্নের কথা বলছেন, মানুষের পেট ভরে ভাত খায়, এটা শুরু করেছিল জিয়া রহমান। আহা, কথার ভিতরে কথা না বলে ভালো হয়। ইরিগেশন সিস্টেম চালু হয়েছে সেই সময়, খাল খনন হয়েছে সেই সময়। আজকে যে গার্মেন্টসের এই যে কোটি কোটি মানুষ গার্মেন্টসের উপর নির্ভর, সেই কোন সময়? জিয়া রহমানের সময়। আজকে ম্যান পাওয়ার কোন সময়? জিয়া রহমানের সময়। তো এই যে আমরা বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয় 79-ও দেখছি, তারপর সাদা কালো টেলিভিশন, সেই সময় সাদা কালো টেলিভিশন কোন সময়? জিয়া রহমানের সময়। তো এই যে কতগুলো সবই খারাপ করে গেছে, দেশটা আসলে মানে এই দেশে টিকে থাকলো কি করে? আর মাথা পিছু যে ইনকাম $2,500 মানে প্রায় কত? 2 লক্ষ টাকা। একটা প্রতিটা ফ্যামিলি, একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তাও। কিন্তু বাংলাদেশে আমাদের মাথা পিছু লোন আছে কত টাকা, সেই হিসাবকে আমরা দেই। আর এটিকে বাস্তব হবে? তাই যদি হতো, এখান থেকে হেঁটে গেলে, এই রেল লাইনের ধার দিয়ে গেলে শত শত মানুষ কিসের উপরে? ড্রেনের উপরে বাঁশ দিয়ে মাচা করে তারা আছে। রাস্তায় বেরোলে শত শত মানুষ এক জায়গা থেকে এক জায়গায় গেলে, বাস যদি আমি শ্যামলী থেকে গুলিস্তান মতো যেতে লাগে, অন্তত 100 হাত সামনে আসবে, আরও বেশি, একটা রোডেই। তো এইটা কি $2,500 উন্নয়ন? হ্যাঁ, আওয়ামী লীগের বাড়তে পারে, আওয়ামী লীগ আমার বোনের বাড়তে পারে, এখানে আমাদের এমপি সাহেব ঘরে আছেন তার বাড়তে পারে, আমার তো পারি না। আমি তো এখনো বাসে চড়ি, এখন তো বাসে চড়ি। এই যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ একটা অবস্থান, হঠাৎ করে ডিজেলের দাম বেড়ে দিল, এই কি উন্নয়ন? $147 ছিল 2005 সালে ব্যারেল, তখন 33 টাকা ডিজেল ছিল। আর এর ভেতরে বিনা পয়সায় দিল, মাঝখানে $20-25 বাড়তে বাড়তে $93 উঠলো, 80 টাকা হলো। কেন? 159 লিটারে এক ব্যারেল, 86 টাকা দিয়ে ডলার ভাগ দিয়ে গুণ দিলে কত আসে? 50-52 টাকা। আপনার সেখানে 34 টাকা নিচ্ছেন আপনার ভ্যাট ইনকাম ট্যাক্স। কেন? কেন? কোথায় ভর্তুকি দিচ্ছেন? এটাকে নেবেন কেন? আর এই কয় বছর লাভ করলেন যে হাজার হাজার কোটি টাকা। আপনি বাসের ভাড়ায় বাড়াই দেন, 23% দেন, ভাড়া বাড়ে গেলে 27%, 35% বাড়াই দিলেন। এখন এসে বলতেছেন যে হাফ ভাড়া ছিল না কবে? আমরা তো দেখেছি। আরে কি বাসে আমি সেদিন বলছি, কি মারামারি, তোমার ভাড়া 25 টাকা। এই যে অবস্থা, এই কি দেশ? হ্যাঁ, উন্নয়নের কথা বললেন, আমার ফখরুল ইসলাম ভাই বললেন, আমি শ্রদ্ধা ভরেই বলতে চাই, হ্যাঁ বাংলাদেশের ইনকাম তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র $50,000, আর আমার মাথা পিছু $2,557। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার মাথা পিছু ইনকাম বাড়ছে না? পৃথিবীর দিকে তাকান না কেন? কুয়েতের কত? $1 লক্ষ উপরে, সিঙ্গাপুর কত? $60,000 উপরে। কোথায় গেছি আমরা? উন্নয়ন, রাস্তাঘাট আজকে 12-13 বছর ধরে আছে। এই 12-13 বছর ভিতরে হ্যাঁ কিছু কিছু জায়গায় রাস্তাঘাট উন্নত হতেই পারে। একটা বাড়ি যখন একদম বানায়, আস্তে আস্তে তার আসবাবপত্র তৈরি হয়। আগাচ্ছে না কোন দেশ? পৃথিবীর কোন দেশ ডিজিটালাইজড হয়নি? নেপাল, ভুটান দেখেন, আমরা আশপাশের দেশ দেখেন তো, কোন দেশে বিদ্যুৎ নাই? আমরা সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতেছি। কোন দেশ পিছিয়ে আছে? কোন দেশের মানুষ এখন খালি পায়ে হাঁটে?
কোন দেশের মানুষ এখন না খেয়ে থাকে বলেন আপনি? সারা বছরে 2,500 টাকা দিলেন প্রণোদনা, মনে হচ্ছে যে সারা জীবনের জন্য মানে প্রতি মাসে দেন। মানুষের ভিতরে অনেক অভাব আছে, অনেক অভাব আছে মানুষের। আজকে মাথাপিছু ইনকাম করতে পারে, আরে তখন বেনিফিট চাউল দাম কত ছিল? 16 টাকা, সর্বোচ্চ দাম ছিল 20 টাকা। গরু মাংসের দাম ছিল কত? 100 টাকা, 100-150 টাকা, এখন 600-700 টাকা, খাসি মাংস 1000 টাকা। ডলার দিয়ে হিসাব করেন না কেন? তখন $1 মানে $2 দিলে পরে 1 কেজি গরু মাংস পাওয়া যেত। এখন কয় ডলার লাগে? $5, $7 লাগে, 1 কেজি পাবেন না। জীবনযাত্রা কোথায় গেছে? ওকে হাবিব ভাই, শেষ করি। আমি তাই 30 বলবো যে কথা বলতে হলে আমাদের হিসাব করে বলতে হবে। হ্যাঁ, 75 15 আগস্ট নির্মম ঘটনা, নিঃসন্দেহে কারা ঘটনা ঘটালো? রাজাকারেরা, সমস্ত মুক্তিযোদ্ধা, সমস্ত মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ। এবং এই মুস্তাককে যদি সেদিন অন্যায়ভাবে ইঞ্জিনিয়ার রোডকে হারিয়ে না দিত, তাহলে মুস্তাক এই ঘটনা ঘটাতে পারতো না। লজ্জা করা দরকার, বারবার উচ্চারণ করতে হয় না। সমস্ত আওয়ামী লীগের মন্ত্রীরা সেদিন মন্ত্রী শপথ করেছিল। জিয়াউর রহমান কোথায়? জিয়াউর শপথ অনুষ্ঠানে যায়নি। কথা বললে হিসাব করুন। বেগম খালেদা জিয়া আজকে যে তামাশা করছিলেন, মাথায় সেনাপ্রধান হয়েছিল, তামাশা, এটা বলেন। আরে বাবারে, সে তো ডেপুটি চিফ অফ স্টাফ, 9 দিনের মাথায় সেনাপ্রধান হয়েছিল। আরে ডেপুটি চিফ অফ স্টাফ, চিফ যখন চলে গেছে চাকরি নিয়ে, তখন তো অটোমেটিক সে হবে। জিয়াউর রহমান যদি কিছু করতে, তো 15 আগস্ট হতো। ওকে, সেই জন্য আমি বলি, আর শেষ কথা বলতে যান, 30 সেকেন্ড, 30 সেকেন্ডে বলি যে আমি বাংলাদেশের যত রাজাকার আছে, সব রাজাকারকে এক পাল্লায় আমি মাপতে চাই। আর এক পাল্লায় মাপতে জুলফিকার ভুট্টো। এই ভুট্টো যদি সেদিন এই গণহত্যার পরিকল্পনা না করতো, বা সেদিন যদি পাকিস্তান আওয়ামী লীগের সরকার গঠন করতে দিত, বাংলাদেশে 3 লক্ষ মানুষ মারা যায় না, 2 লক্ষ মানুষ ইজ্জত যায় না। সে ভুট্টোকে নিয়ে এসে লাল গোলাপ শুভেচ্ছা দিলেন। এর চেয়ে পাবার কিছু আছে? রাজাকার মন্ত্রীর গাড়িতে পতাকা দেওয়া হচ্ছে, কোটি গুণ বেশি অপরাধ লাল গাড়িতে সম্বর্ধনা ভুট্টোকে দেওয়া। তারপর মৌলানা ইসলামকে আপনারা পতাকা দেন নাই। এই সমস্ত কথা বলতে গেলে অন্যজনের সামনে বলেন, আমার সামনে বললে পারে। হাবিব ভাই, তাহলে আমি কিন্তু কথা ভিতর থেকে আহমদ তুলে ভাই নিয়ে একটু বলেন, অনেকক্ষণ বলেছেন আপনি। জি, আহমদ হোসেন। না না না, শুনবেন আরো কিছু? আমি তো ছন্দে ছন্দে বলেছি। আর বলেন। ছন্দে বলাটাও কিন্তু একটা সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি। আর গ্রাম্য মুরলের মতো কথা বলা, এটা ক্রিয়েটিভিটি না। আপনি বলেছেন গ্রাম্য মুরলের মতো। আপনার ভাষার মাঝে খুঁজে পেলাম বঙ্গবন্ধু হত্যার পরে খুনি মুশতাক যে বয়সে কথা বলেছিল, রাজনৈতিক বিচ্যুতির পরে মানুষ কিভাবে কথা বলে, আমি বুঝলাম। আপনি যেভাবে কথা বললেন, আর অর্থনীতি সম্পর্কে যে কথা বললেন, অর্থনীতির উপর কথা বলতে গেলে তো আপনি তো অর্থনীতিবিদ না। না না, আপনি অর্থনীতিবিদ না। আজকে আপনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণাও নাই। বাংলাদেশের ডেভেলপমেন্ট বলতে কি একটা, আপনার কথা একটা জিনিস ভুল বলেছে, না এটা করেন নাই। সবই জিয়াউর রহমান করছে, পদ্মা সেতু জিয়াউর রহমান করছে, এই কথাটা আপনি এটা বলেন নাই। কেন বলবো? উড়াল সেতুগুলো এটা বলতে পারতেন। ওরা শুধু প্রথম বেগম খালেদা জিয়া করছে। এটা আপনি বলতে পারতেন, জিয়াউর রহমান করে গেছে। না, কেন বলবো? না, এটা বলতে পারতেন। আমি তো মিথ্যা কথা বলবো না। না, আমার কথা বলতে দেবেন না কেন? আপনি ইন্টারভিউ করতেছেন। আপনার দেশের যে ডেভেলপমেন্ট দুটো সাইড। রিমেম্বার ওয়ান থিং, স্টেট ডেভেলপমেন্ট, সেকেন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। স্টেট ডেভেলপমেন্ট হচ্ছে সুপার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বিল্ডিং হলো, দালান হলো, রাস্তাঘাট ঠিক হলো। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমি ডেভেলপমেন্ট। বাংলাদেশে ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, স্টেট ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আপনি যে বলেন বঙ্গবন্ধু হত্যার পরে আমরা কিন্তু খুঁজেছিলাম, আপনিও খুঁজেছিলেন, আর একটা বঙ্গবন্ধু ফিরে পাবো, আর একটা বঙ্গবন্ধু নিম্নতর ক্যারিসমেটিক লিডারশিপ আসবে। এসেছে, শোনেন, এসেছে। কিন্তু ইট ইজ আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা, যার হাত দিয়ে আপনি তৈরি হয়েছেন, যার স্নেহের মমতায় আপনি তৈরি হয়েছেন। শোন না, কথা লজ্জা খারাপ লাগে কেন? দেশবাসী জানো আপনাকে জানতে হবে না আপনার জন্ম কোথায়, জন্ম যেখানে হয়েছে। আরে এই জন্ম লাভ করতে গেলে কত কষ্ট করতে হয়েছে সেটা শুনতে হবে। শোনেন, এই হাত দিয়ে কি করে না? শোনেন, এই হাত দিয়ে কি ধরে নেয়? আমার কথা শুনেন। লিডারশিপ কামস থ্রু সাফারিং। শোনেন, আরে আমার কথা বলতে হয় না। হ্যাঁ, এখনই দেয়। আর বিএনপি ক্ষমতা আসলে ফাঁসি। আমি তো বলছিলাম যে আপনি একা বলেন, আমরা শুনি। আরে বলেন। আর তোমার যে কথাগুলো শুনলাম, তুমি যে বললা, তোমার এই কথা, আজকে মনিদা নেই, মনি সিং নেই, আজকে মনি সিং এর সাথে হাবিব ভাইয়ের উত্তর দেন। কথা শোনো।
মনি সিংয়ের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কেমন ছিল? কেমন কেমন সম্পর্ক ছিল? ভালো সম্পর্ক ছিল। বাকশাল যে তৈরি হলো, এই বাকশাল প্রণয়নে মনিদার কেমন অবদান ছিল? কেন করেছিলেন? শোষিত মানুষের মুক্তির জন্য, দুঃখী মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের মুক্তির জন্য। তুমি কি মনে আছে জোট বঙ্গবন্ধু বললেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। পিটার ক্যাস্ট্রো কিউবা বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরলেন যে আমরা যা বলতে পারলাম না তুমি তা বলে দিলি। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। কিন্তু সেই শোষণ তো বন্ধ হয়নি, সেই প্রশ্ন করছি। না, এখন সেই দাদা শোষণ তো বললেন, চলছে। সুব্রত দা যারা বললেন, সুব্রত দা কাছে থেকেও দূরে। হ্যাঁ, আমার চেতনা লোকে যা, বিশ্বাসে যা, সুব্রত দার চেতনা লোকে বিশ্বাসে তাই আছে। এখন উনি যা বললেন যে আমরা কিছু সংবিধানের 4 নীতি আনলাম ফিরিয়ে, বাকিগুলো রেখে দিলাম কেন? বাবরি মসজিদ ভেঙে যেমন রাম মন্দির তৈরি করতে পারে নাই নরেন্দ্র মোদী, এবং ইন্ডিয়ার ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে পরিবর্তন করতে পারে নাই, তেমনিভাবে আমরাও তা পারি নাই। নিষ্পর্শকাতর বিষয়। আমরা বাস্তববাদী, রাজনীতিতে বাস্তববাদী হতে হয়, উমজিগের কথা বললে হবে না। আর দাদা, আপনি কি মনে করেন বাংলাদেশ এখন সাম্প্রদায়িক স্টেট? ইজ ইট এ থিওক্রেটিক স্টেট? নেভার। এটা সাম্প্রদায়িক স্টেট না। এখানে ধর্ম, বর্ণ, সর্বশ্রেণীর মানুষের ইকুয়াল রাইট আছে। কি বললে আদিবাসীদের নাগরিকত্ব রায় কোন জায়গায়? এটা ডকুমেন্ট আমাকে দিও ভাই, আমি ব্যবস্থা আপনার এটা গ্রহণ করবো, আমরা চেক করে দেখবো তাদের নাগরিকত্ব কেন থাকবে না। হোয়াই? আমরা তো গভর্নমেন্টে নাই, পার্টি তো আমার গভর্নমেন্ট। আমরা এটা দেখবো, আমাকে ডকুমেন্টটা দিও। আদিবাসীদের নাগরিকত্ব নাই কেন? কেন নাগরিকত্ব নাই তা বলিনি, কি তাদের পরিচয়, আইডি কার্ড নাই? তাদের এখন আপনি আদিবাসী বলছেন না, আইডি কার্ড বলছেন নিগোষ্ঠী। না, আইডি কার্ড নাই। আছে, বাংলাদেশি তো আছে, বাংলাদেশি তো। আপনি তো তার নাগরিকত্ব তো বাংলাদেশি, হ্যাঁ, এটা তো সাংবিধানিক। ইন কনস্টিটিউশন নাগরিকত্ব বাংলাদেশি। জাতিতে আমি বাঙালি, সে হচ্ছে আদিবাসী। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। সে সিটিজেন, ইকুয়াল রাইট আছে। তুমি কি তুমি হিল ট্যাক্সের যে আমাদের যে কন্ট্রিবিউশন, অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, তাদের যে অধিকার আমরা দিচ্ছি, এটা তুমি চিন্তা আনবিলিভ। এটা নিয়ে তর্ক করা যায়, আরো তর্ক করা যায়। আর দিনমজুর, এখন দিনমজুর তো গ্রামে পাবা না ভাই। তুমি বলতেছো এই কারণে, তুমি আমার ছোট ভাই, ছাত্র ইউনিয়ন প্রেসিডেন্ট, এই জন্য বলছি, মাফ করে দিও ভাই। না না না, এটা ক্ষমতা দমন, ভালোবাসা থেকে, অবশ্যই এই ভালোবাসার থেকে বলছি। কাজেই দিনমজুর কিন্তু নাই। যেহেতু তোমাদের ক্ষেত মজুর ছিল একসময়, ক্ষেত মজুর লীগ, দিনমজুর এটি নাই, নাই। এখন গ্রামে যাবা, দিনমজুরও নাই, ক্ষেত মজুরও নাই, সবার পায়ে ফসল আবাদ হয়ে গেছে। সবার পায়ে জুতা। এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। তুই বলো নিশ্চয়ই বাংলাদেশ কিন্তু না, খাদ্য সম্পূর্ণ না। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। 50 লাখ টন খাদ্য এই যে 3 মাস আগে ফোন নিয়ে আমরা আলোচনায় আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, জোরে বলুন। আমি বলছিলাম ময়মনসিংহ নেত্রকোনা জেলা থেকে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা জেলা থেকে বলছিলাম, আমার নাম শফিউল ইসলাম ডালিম। জি, জোরে বলুন। প্রশ্ন হচ্ছে, শুনতে পাচ্ছি না আমরা, জোরে বলুন। আচ্ছা, পড়ে গেছে আর কি। জি, এরপরে যদি শরীফ ভাই একটু বলেন। আমার বলার যে জায়গাটা, আমরা 50 বছরে যথেষ্ট সময় পেয়েছি। আমাদের এখানে লিডারশিপ ছিল, আমাদের এখানে শ্রমজীবী মানুষ ছিল যারা বাংলাদেশকে ঠকায়নি। বাংলাদেশের গরিব মানুষ এই দেশের সাথে বেইমানি করেনি। তারা একটা টাকা যদি আয় করে ঢাকা শহরে থেকে, সে অস্ট্রেলিয়ায় বাড়ি কেনার স্বপ্ন দেখে না, সে স্বপ্ন দেখে তার গ্রামে নিয়ে একটা দোকান করবে অথবা একটা গরু কিনবে। অথচ আমাদের পলিসির ক্ষেত্রে, আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে সেই মানুষগুলোকে আমরা সবসময় পেছনে ফেলে রেখেছি। এবং আমরা এখানে রাষ্ট্রের যে মনোযোগের জায়গাটি, সেই মানুষের জন্য যথাযথ মনোযোগটা দেইনি। করোনার সময়ে আমরা যে প্রণোদনা দিলাম রাষ্ট্রের পক্ষ থেকে, আমরা এখানে কৃষকের জন্য প্রণোদনা দিলাম, আমরা এখানে বড় বড় শিল্প মালিকের জন্য প্রণোদনা দিলাম। আমরা শিল্প মালিকের জন্য যে প্রণোদনা, তার ইন্টারেস্ট রেট হচ্ছে 3%, আর কৃষকের জন্য যেটা দিলাম 2%, কৃষকের জন্য যেটা দিলাম সেটা হচ্ছে 5%। আবার তাদের কাছ থেকে এই লোনটা রিকভারির জন্য যে টাইমটা আমি ঠিক করে দিলাম, কৃষককে বললাম তুমি 1 বছরের মধ্যে দিতে হবে, আর তাকে আমরা 3 বছর সময় দিয়েছি, এখন তারা দরখাস্ত করছে আরো 4 বছর সময় চাই।
আহমদ ভাই বললেন যে আমাদের কৃষির যে ডেভেলপমেন্টের জায়গাগুলো অবশ্যই ডেভেলপমেন্ট আছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষক এই উৎপাদনটা করছে আমি কি তার শ্রম অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী তার মূল্যটাকে দিতে পারছি? আমি দিতে পারছি না। আপনি প্রতি বছর দেখেন এই কাউরান বাজারে গিয়ে দেখেন যে দামে আপনি মানে 1 কেজি সবজি কিনছেন, গ্রামের কৃষককে সেটি পাচ্ছে। এই যে গ্যাপটা শহর এবং গ্রামের মধ্যে, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের মধ্যে এই গ্যাপের কথাটা কিন্তু ছিল না। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের আগে একটা পোস্টারের কথা, সোনার বাংলা শ্মশান কেন, এবং সেখানে যে দুই পাকিস্তানের মধ্যে যে সীমাহীন অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যর ওই পোস্টারটা আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এবং দুই পাকিস্তানের মধ্যে বৈষম্যের ক্ষেত্রে চোখ খুলে দিয়েছিল। কিন্তু সেই বৈষম্যটা আমি পুরোপুরি বন্ধ করতে পারিনি। আমার এখানে বড় বড় ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বড় হাসপাতাল হচ্ছে, এটি যেমন সত্য, একই সাথে আপনি বরগুনা হাসপাতালে এখন যান, সেখানে গিয়ে ডাক্তার পাবেন না। আপনি পঞ্চগড় হাসপাতালে যান, সেখানে গিয়ে নার্স পাবেন না। তো আপনি একটা জায়গায় এই যে ডেভেলপমেন্টের যে ক্লেমটা করছেন, যে দাবিটা করছেন, একই সাথে আপনার এই প্রান্তিক মানুষ তিনি যখন তার অসুস্থতার সময় ডাক্তার পান না, তিনি যখন হাসপাতালে গেলে ওষুধ পান না, তার যে সাংবিধানিক যে অধিকার, কেনাকাটায় দুর্নীতি দেখলাম, স্বাস্থ্য খাতে যে সীমাহীন দুর্নীতি, এই জায়গাগুলো আছে, করাপশন একটা বড় ব্যাপার রয়েছে। তো সরকারি অফিস আদালতে টাকা পয়সা না দিলে খুব কাজ করা এই জায়গাগুলো আছে। এই প্রশ্নগুলো, এই যে ডেভেলপমেন্টের যে জায়গাটা, গভর্নেন্স এটা বড় ব্যাপার। অবশ্যই অবশ্যই আমি সেই জায়গাটাই ঢাকা শহরে আমাদের পথঘাট, যানজট আছে, বাস মালিক সব মিলে সেই গভর্নেন্সের সংকট আছে। এই জায়গাটায় সমস্যাগুলো বললে সামনে কাজ করতে সুবিধা। আমার ওই জায়গাটা আমি শেষ করি যে এই যে গ্রামের যে মানুষটা, যে মানুষটার শ্রমের উপরে এই সোসাইটি, আপনার এই যে সভ্যতা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না, তার সামনে আপনি মেট্রো রেল, বড় বড় মেগা প্রজেক্টগুলোর কথা যতবারই বলেন না কেন, তার যে জীবনের যে কষ্টটা, সেই কষ্টটা আপনি দূর করতে পারবেন না। তো লাগবে মেট্রো রেল, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আমি সেই জায়গাটা আসছি। আপনার এখানে সভ্যতা সমাধান করতে হবে, কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমবন্টন, আপনার এই যে বৈষম্য, আপনি এখানে মেট্রো রেল অবশ্যই তৈরি করবেন, আরো 10টা করবেন, আপনি এখানে উড়াল সেতু আরো 20টা পার ক্যাপিটালের কথা বলছেন, কিন্তু বলা উচিত আমাদের যে ন্যূনতম মজুরির কথা, রাইট? তাহলে প্রত্যেকে এই ন্যূনতম পেয়েছে, পার ক্যাপিটাল হচ্ছে গড় অঙ্ক। আমাদের এখানে একটা বড় লোকের সঙ্গে আপনাকে যোগ করলে দুইটা ভাগ দিলে আপনি পাবেন। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তোমার কথার সাথে ডিফার করব। আমি একটা কথা সংযোগ করি। উনি বলছেন সমস্যা আছে। আগে যানজট কবে ছিল না? ছিল, আগেও ছিল না, কিন্তু এটা নিয়তি হতে পারে না। বাট যানজট পৃথিবীর অনেক জায়গায় আপনি জানেন, থাইল্যান্ডের যানজট আমাদের বেশি ছিল, থাইল্যান্ডে যানজট নাই করে দিয়েছে। কলকাতায় যানজট ছিল, যানজট নাই করেছে। আমরা কবে নাই করব? না, যান নাই হবে। আমি আপনার সঙ্গে এটা না যে আপনি কবে ছিল না, এটা হচ্ছে না। আমাদের আগাচ্ছে না, আমার কথা বলতে দে, আমাকে বলতে দে। না, আপনার সময় তো শেষ। আমরা বলবো আরো দুজন সময় না দিলে আমি কেন আসবো এখানে? আর আপনি তো বলেছেন আপনার কথা শুনতে আসি, আরো দুজন বক্তা আছে, আপনার কথা শুনতে আসি, আমার কথা বলতে দিন। বলেন আরো দুজন। না, এই ওটা আসবই না। না না, ইমাম ভাই আছে এবং ইয়ে ভাই, কথা শুনতে দেন, আমার কথা বলতে দেন। 1 মিনিট বলেন। দল বলবে না। না না, আমি না করি। ওই সময়টা কিন্তু উনি উনি দুই দফা বলেছেন। না, উনি দুই দফা বলেছেন। মেট্রো রেল চালু হলে, মেট্রো রেল চালু হলে যানজটে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা চেষ্টা তো সমাধানই চাচ্ছি, আমরা সমাধান হতে তো সমাধানের পথে বাংলাদেশ। আর বাংলাদেশে বাংলাদেশে তুমি যে বললা আপনার এই যে খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, এই রাজনীতি শুরু হলো কবে থেকে? কবে থেকে শুরু হলো? শুরু আমরা স্বাধীনতার পর থেকে আমরা এখানে স্পেসিফিক বলো, দুঃখজনক ঘটনা ঘটছে। না না, তারপরে এটি 75 এর পরে এটি আরো এটা তুমি বলতে পারো না। 75 এর দুটাই বলছি, দুটাই বলছি। সুতরাং আপনি পলিটিক্যাল কিলিং যদি বলেন, পলিটিক্যাল কিলিং এর অবশ্যই সিরাজ সিকদারের বিষয়টা আপনি আনতে হবে। আপনার সামরিক শাসন জারি হয়নি বাংলাদেশে, আমার সময় নষ্ট হয়নি, এখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন এই সময় এসে আর কেউ বলে আমরা 3বার ক্ষমতায়, বেশি ক্ষমতায় চলে আসলাম, 13 বছর বেশি হয়ে গেল। চীন তো কতদিন ক্ষমতা আছে, তারপর শেষ করতে পারে নাই। হ্যাঁ, কাজে সমস্যা শেষ করতে হইলে 1000 বছর থাকলেও সমস্যা থাকবে। আমরা চেষ্টা করছি, লেড বাই আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা, নেতৃত্ব পেয়েছি, বাংলাদেশের প্রবলেম যা সব। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ফোন দিয়েছে, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুল হক বলছিলাম কক্সবাজার থেকে। খুব দ্রুত বলেন, আমাদের সময় শেষ পর্যায়ে। হ্যাঁ জি, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন স্যারকে প্রশ্নটা করতে চাচ্ছি
যে স্বাধীনতার 50 বছরে আজকে একজন ছাত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরে একজন বাস মালিক বলে দিচ্ছে ছাত্রদের জন্য বাস ভাড়া অর্ধেক, আর ঢাকা মহানগরের বাইরের সকল ছাত্রদের পূর্ণ ভাড়া দিয়ে যেতে হবে। তাহলে বিষয়টা এক দেশে দুর্নীতি। আরেকটা বিষয় যেটা আমি আহমদ হোসেন স্যারের কাছে জানতে চাচ্ছি যে একজন বাস মালিক কিভাবে ভাড়া নির্ধারণ করে, তাহলে কি দেশের সরকার নেই অথবা বাস আহমদ ভাই, মালিকদের 30 উপর সেকেন্ডে সরকারের বলেন। কোনো- আপনি ভালো বলেছেন। আমি আপনার সাথে একমত হয়ে বলছি, শুধু ঢাকা সিটিতে নয়, কান্ট্রিওয়ার সারা দেশেই ভাড়া অর্ধেক হতে হবে। জি, আমার গভর্নমেন্ট আছে, আমার নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আছে। ধন্যবাদ হতেই হবে। প্রস্তাব দেওয়ার জন্য। সঞ্জিত আব্বা যদি একটু বলেন শেষ পর্যায়ে আমরা। শেষ পর্যায়ে জি, আমি মানে শরীফ ভাইয়ের শেষ কথার থেকে আমি নিশ্চয়ই। শেষ করতে চাই। অর্থাৎ শরীফ ভাইরা যেগুলো বলছেন এগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আজকে আমার গ্রামের কৃষক স্যান্ডেল পায়ে আছে, জুতা পায়ে আছে, এবং তার ঘরে আমি নিজে গিয়েছি, আমি জানি না শরীফ ভাই গ্রামে যান কিনা, অবশ্যই। আমি নিজে গিয়েছি, আমি গ্রামে আমি দেখেছি একজন কৃষকের ঘরে রাইস কুকারে ভাত হচ্ছে, বাহ, একটা ফ্রিজ আছে, তার ছোট হলেও একটা ফ্রিজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেই আপনি মঙ্গার দেশে যান না, সবসময় আমরা মঙ্গা মঙ্গা বলতাম, উত্তরবঙ্গে যান আপনি, উত্তরবঙ্গে যে আমি গ্রাম একেবারে এক প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, সেখানে দেখেছি আমি রাইস কুকারে ভাত হচ্ছে। তাহলে আমি কি বলবো? এগুলি কি শরীফ ভাইরা দেখতে পান না? আপনি দেখেন সেখানে তার যে জীবনযাত্রার তাদের মান, সেটা কিন্তু নিঃসন্দেহে বেড়েছে। আমার সেই কৃষক আলে বসে স্যান্ডেল ছাড়া ভাত খায় না। এখন তার জীবনের উন্নয়ন হয়েছে। তারা যারা গ্রামে যায় না তারা এই সমালোচনাটা করে। আপনি গ্রামে যান, গিয়ে দেখবেন শরীফ ভাই আমি যা বলেছি, আপা, আমি আপনি প্রতি মাসে একবার করে সেটা গ্রামে যাই। সেটা যদি দেখেন গত শুক্রবার গেছিলাম, তাহলে আমরা আপনি 15 তারিখে যাচ্ছি। সত্যটা অস্বীকার করছেন। না, অস্বীকার করছি না। আমি বলবো যে এর আমি পেছনে বলবো তার যে অবদান এই আছে। বাংলাদেশে সে নিজে এই আর্ন বাংলাদেশে করেছে। মঙ্গা বলে এখন কোনো শব্দ নেই। সে নিজে এটা পরিশ্রম হচ্ছে করে এটি অর্জন করেছে। বঙ্গবন্ধুর অনেক কন্যা ধন্যবাদ, অ্যাডভোকেট যোগ্যতা, সুব্রত দক্ষতা এবং চৌধুরী। সততার জন্য হয়েছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা শেষ পর্যায়ে। দাদাকে বলেন, দাদা বলেন। ধন্যবাদ। জি, দাদা ভালো করে বলেন, মানুষ কাঁদতে কাঁদতে কিন্তু আপনি পারবেন একা। আমাদের আওয়ামী লীগের দর্শকের বন্ধুরা এত কান্না দেখেন। আত্মতৃপ্তিতে ভোগে, হ্যাঁ, মনে হচ্ছে যে 50 বছরে ওনারা এত কিছু করে ফেলেছে, আর বোধহয় কিছু করার নাই। তো দেশটা তো আর বসে থাকবে না, হ্যাঁ, জনসংখ্যাও বাড়তে থাকবে। আপনি যতই যা কিছু করেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, চাহিদা কিন্তু অনেক। যত দিন যাবে প্রত্যেকটা বিষয়ে চাহিদা বাড়বে। সেভাবে তো আপনারা যে দিন বদলের কর্মসূচিগুলো দিয়েছেন, আপনারা কি পাতা উল্টিয়ে দেখেন যে কোনটা হয়েছে, কতটুকু হয়েছে, কেন হলো না? এগুলো তো কোনো আত্মজিজ্ঞাসাও নাই আমাদের। তো বিষয়টা হচ্ছে, আমি বলেছি দায়বদ্ধতা আমাদের সকলেরই। অতীত যে সরকারগুলো ছিল তাদের অনেক ভুল ভ্রান্তি ছিল। আপনারা আছেন, আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা যা করে যাচ্ছেন এগুলো সব গ্রহণযোগ্য হচ্ছে। তো এই জন্যই বলছি, অতীতের সরকার, বর্তমান সরকার, ভবিষ্যতে যারা আসবে, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, এই দায়টা আমাদের সকলেরই। আমাদের আরো বেশি দূর এগিয়ে যাবার কথা ছিল, কিন্তু আমরা সেটা পারি নাই। এই কারণে আমরা রাজনীতির মধ্যে বিভাজন সৃষ্টি করে ফেলেছি। কে কম করেছেন, কে বেশি করেছেন, সেটা বড় কথা না। আমরা যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি, যেটা বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, সেই জায়গাটায় আমরা বিভাজন করে ফেলেছি। এই বিভাজিত একটা সমাজকে নিয়ে বাংলাদেশ তার স্বপ্নের যে চূড়ায় পৌঁছানোর কথা, সেটা পৌঁছাতে গেলে আমাদের অনেক বেশি, আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি এসব ব্যাপারে আমাদের আত্মনিয়োগ করতে হবে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ঘাটতি আছে। জি। আপনাদের সমালোচনা করার জন্য আমি বলছি না, বা বিরোধী দলকে খুশি করার জন্য বলছি না। Right. আমরা সকলে মিলে এই বাংলাদেশকে আগামী 50 বছর কি বাংলাদেশ দেখতে চাই, সেটা তো শুধু প্রধানমন্ত্রী বললেই হবে না। উনার স্বপ্ন, বঙ্গবন্ধু তো অনেক কিছুই স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন কি আমরা করতে পারছি? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বিরুদ্ধে কাজ আমরা করছি, এবং সেটা বর্তমান সরকারই করছে। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা বলছি, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাইরে গিয়ে এমন কিছু কাজ আমরা করে যাচ্ছি, তাতে করে আমার কাছে মনে হয়েছে, আপনারা মনে নাও করতে, আমার কাছে দেশটাকে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে দিয়েছি। সেটা বলছি যাতে ভবিষ্যতে আপনারা আরো ভালোভাবে কাজ করেন, জনগণের চাহিদা মোতাবেক আপনারা কাজ করতে পারেন। এই ইমাম জন্য ভাই যদি বলেন, সমালোচনাটা। ফখরুল ইমাম যদি একটু বলেন। ফখরুল ইমাম এমপি, আনমিউট করে। ধন্যবাদ আপনাকে। জি, অনেকক্ষণ শুনলাম চুপচাপ বসে।
এখন কথা হলো, প্রথম কথা হলো বিভাজনের রাজনীতিটা আমি বুঝি না। মত পার্থক্যের রাজনীতি থাকতে পারে, বিভাজন কি কি অর্থ উনি বললেন আমি ঠিক জানি না। বিভাজনের রাজনীতি বাংলাদেশে আছে কিনা তাও আমি জানি না। তবে মত পার্থক্যের রাজনীতি থাকবে, একটা দল তো আরেকটা দলের থেকে মত পার্থক্য দিয়ে। আর কথাগুলো আমার যেটা আমি শুনলাম আরো পিন পয়েন্টেড হইতে হবে। আপনি যদি বলেন যে দেশে উন্নয়ন হয় নাই, তাহলে আপনাকে বলতে হবে যে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হওয়া উচিত ছিল, বাজেট সঙ্গে কি সম্পর্ক ছিল। এগুলো না, এই কথাগুলো গড় হরা যে এইটা উন্নয়ন হয় নাই, ওখানে উন্নয়ন নাই। তবে উন্নয়ন হয়েছে এটা আপনিও বিশ্বাস করেন। গ্রামের চিত্র যদি আমরা দেখি, আমি তো গ্রামে যাই, গ্রামে যদি যান তাহলে দেখবেন যে আগে 5 টাকা 2 টাকা 1 টাকা চা ছিল, এখন 5 টাকা চায়ের আসর, একদম জমজমাট হয়ে থাকে চায়ের দোকানগুলো। এবং মানে প্রত্যেকটা আপনি টিনের ঘর দেখতে পারবেন না, এখন হাফ বিল্ডিং হয়েছে। যাই হোক, এরপরে আমি যেটা বলবো যে উন্নয়নের দিক থেকে যে আরো কতটুকু উন্নতি হইতে পারতো, এটা আমি যেটা বলছি এখন, কিন্তু আমি ইমার্জেন্সি টাইগারও তো আমি শুনেছি। বাংলাদেশ যে এতটুকু এগিয়ে গেছে গত 13 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনি যদি দেখেন একটা জিডিপি রেট, একটা রেট যদি আপনি দেখেন, এটা 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, এই যে প্যারামিটারটা, এটা প্যারামিটারটা মানতে হবে তো আপনার। তবে একটা জিনিস আমি বলি, এটা ফান করেই বলি আর কি, যে আপনি যদি ইনভেস্ট করেন, জিডিপির পার ক্যাপিটা ইনকামটা কিভাবে হয়, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, এবং এখন সরকার এক একটা বিষয়ে 30,000, 50,000, 20,000 কোটি টাকা ইনভেস্ট করতেছে। যত ইনভেস্ট করবেন পার ক্যাপিটা ইনকাম তত বেড়ে যাবে, কিন্তু এটা লোকের কাছে থাকবে না। একটা গল্প আছে, আমি বলি, শেষ করি গল্প বলি, যে একজন বললো যে আমার তো থানায় যেতে হবে, আমার তো কেস করতে হবে। কেন? দেখলাম যে আমার নাকি $2,500 আপনার রোজগার, আমি তো দেখি না কোথায় থানা যাচ্ছে, আমি $2,500 টাকা কোথায় আছে সেটা খুঁজতে। সুতরাং এই কথাটাও পাশাপাশি চালু আছে, কিন্তু সবগুলো মিলে আমি যেটা বলতে চাই, সবগুলো মিলে হলেও যে উন্নয়ন যে ধারাটা আছে। ইমাম ভাই, আমরা সেটাই বলেছি যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, গড় আয়ু বেড়েছে, অবকাঠামো সবই ঠিক, কিন্তু একদিক থেকে বলা হচ্ছে সমাজের মধ্যে যেটা ধর্মান্ধ শক্তি কিংবা মৌলবাদী শক্তির উত্থান হচ্ছে কিনা ভেতরে ভেতরে, এটা মানুষের পোশাক আশাকে, কথাবার্তা কিংবা সর্বশেষ দুর্গাপূজার ঘটনায় কিন্তু আমরা দেখলাম, সেইটাকে আমরা অ্যাড্রেস করবো কিনা, এটাও কিন্তু একটা বড় জায়গা। যে উন্নয়ন কেবল বস্তুগত ব্যাপার না, মানুষের যে মানসিকতা এবং কালচারাল ডেভেলপমেন্ট একটা বড় ব্যাপার, সেইখানে কি আমাদের কোনো ঘাটতি আছে কিনা? অবশ্যই ঘাটতি আছে। আমাদের তো পলিটিক্যাল কালচারটা গ্রো করতে হবে। এখন দেশের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে পলিটিক্যাল কালচার আমাদের নাই, যে আমরা এক টেবিলে বসে কথা বলার যোগ্যতা অর্জন করি নাই বা যোগ্যতা নাই আমাদের। সুতরাং এই পলিটিক্যাল কালচারটা একদম আমাদের এখানে হারিয়ে ফেলেছে, যেটা আমাদের ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি আলোচনার মাধ্যমে, আপনি যদি আলোচনা দিয়ে আলোচনার মাধ্যমে সবকিছুই টেবিলে সমস্যার সমাধান। অনেক অনেক ধন্যবাদ। লাস্ট 1 মিনিট যদি বলেন। এক মিনিটে আমি বলতে, প্রিয় দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে, খারাপও লাগবে। তারপর আমি অনুরোধ করছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা খুবই অসুস্থ। মহান আল্লাহ পাকের কাছে, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আসার সুযোগ করে দেন। সরকারের কাছে বারবার আমরা আহ্বান জানিয়েছি, সরকার আহ্বানে সাড়া দিচ্ছে না। মহান আল্লাহ পাকই পারেন সুস্থ রাখতে, আপনার সেই দোয়াটি করবেন। ধন্যবাদ। 1 মিনিট। 1 মিনিটাই বলি, এখানে অনেক বক্তাই বলছেন যে কালচারাল ডেভেলপমেন্ট তো তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ পায়, কে কথাবার্তার আচরণের ব্যবহারের মধ্যে প্রকাশ পায়। নিশ্চয়ই। আজ আমরা আশা করি বিতর্ক করব, তর্ক হবে, বা তার কথাবার্তায় বডি ল্যাঙ্গুয়েজে তার কালচারাল ডেভেলপমেন্ট হতে হবে। আর এই যে বিভাজনের রাজনীতি বললেন, দেশটা বিভাজন হয়ে গেছে, আর দলের মধ্যে বিভাজন হয়ে যায়, আর দেশের মধ্যে বিভাজন অবশ্যই প্রবলেম কোথায়? দেশের বিভাজন তো হয়েই আছে। একদিকে পরাজিত শক্তি, অপশক্তি, বিএনপি, জামাত, পাকিস্তানপন্থী, তার ভিতরে আছে উগ্রবাদ, খুনি, জঙ্গিবাদ, সব আন্ডার দি ব্যানার অফ বিএনপি একটা আছে। এই বিভাজনের সাথে এর সাথে আমার ঐক্য কিভাবে হবে? ওর সাথে কি আমার ঐক্য হবে? এর সাথে কি মুক্তিযুদ্ধের ভাবনার মানুষের ঐক্য হবে? ইম্পসিবল, অসম্ভব। সুতরাং আমরা লাস্ট সোনা তামা হবে। সুতরাং কথা বলতে দেয় না, যারা এখনই কথা বলতে দেয় না, কত বড় অটোক্রেট, কত বড় স্বৈরাচার, কত বড় ফেসিবাদ, কত বড় সামরিকবাদের, সামরিকতন্ত্রের, উগ্রবাদের মানুষ তারা, বুঝছেন? কাজেই
আমরাও দোয়া করি। হতে বললো যে আপনি সকলে শুনেন, বাড়ছে। আপনি মনে দুঃখ নাই, আপনাদের জন্য আপনার মনে কষ্ট নাই বেগম জিয়ার জন্য। কার কষ্ট নাই? বেগম জিয়াকে ভালোবেসে আপনি জয়েন করেন। আমি ভালোবাসি বেগম আপনি- খালেদা জিয়াকে, আমি যে- বলেছি না না, আপনি হাসেন কেন? আমি কালকে জেলে যাব। আপনি হাসেন কেন? আমি কালকে জেলে যাব। আপনি কাঁদবে উনি ফিরে না আসবে ততদিন, না না, আমার ততদিন আমি জেলখানায় থাকবো। আপনার কথাবার্তায়, উনি ফিরে না আসলে আপনার কথাবার্তায় বোঝা গেছে আপনার কোনো দরদ নাই। আমি এই, ফাঁসির আমরা দোয়া করতে পারি। আমার আপা, পরিবার আপা, থেকে কথা হলো application করবে না। আপনি শুনেন, আমার জীবনে যে হায়াত আছে, জি। আমার হায়াত থেকে বেগম খালেদা জিয়াকে না, দিয়ে দিলাম। এটা দেওয়া যাবে না। কারণ আল্লাহ যদি দেন আমার হায়াত কমায়, বেগম এইটা খালেদা দেওয়া জিয়াকে যাবে না, দিতে পারবে না, আল্লাহ দিতে কারণ পারবে। এটা বেগম পারবে খালেদা না, জিয়া এটা যদি পারবে না। 2009 সালে আমাকে আপা। উন্নত দিকে না পাঠাতেন, আমি হয়তো বেঁচে থাকতেন না। মহান আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। আরে, কিন্তু বেগম খালেদা আমরা জিয়া আপনাদের আমরা শেষ করি, আমাকে 30 সেকেন্ড। বাঁচিয়েছিলেন। তিরিশ সেকেন্ড। বিশ্বস্ততা অর্জন করতে চাইছেন, জি। কিন্তু না, না, সেটাও এসব হবে না। আপনি হাবিব ভাইকে দেশের কখনো বিশ্বাস মানুষ- করবে না বিএনপি। দেশের আর আমি যে বিষয়টা শেষ করতে চাই, আমি একটু শেষ করে দিই। যেখানে ভোট চুরি, ভোট ডাকাতি, ভোট আচ্ছা, ছিনতাই, শেষ করে দিই আমরা নাকি? আমি শেষ প্রধান করি। বিচারপতি আমি শেষ লাভ করে থেকে দিই। দেশ থেকে চলে যায়। আমি একটু শেষ আপাকে করে শেষ দিই। করে দিই। আমি শরীফ ভাই এবং আপাকে হাবিব শেষ ভাইকে করে দিই। বলছি, এই আপা। দরিদ্র মানুষের যাদের মাথার উপর ছাদ ছিল না, তাদের মাথার উপর লক্ষাধিক ঘর শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। সর্বশেষ বলি, 2020-2021, বাংলাদেশের টাকা না। 2041 করছেন এবং ভালো কথা। সর্বশেষ কত দূরদর্শী হলে একটা রাষ্ট্রপ্রধান, কত দূরদর্শী হলে 2101 সাল ডেল্টা প্লেন বাংলাদেশের মানুষের কাছে আমরা ওইটা তুলে দেখতে ধরেছেন। চাই না, আমরা আমরা বর্তমান সবাই দেখতে মরণশীল, চাই। মরে যাব, কিন্তু তার যে ভীষণ, বঙ্গবন্ধু কন্যার যে ভীষণ, সেই ভীষণ অনুযায়ী বাংলাদেশ অপ্রতিরোধ গড়ে দিতে এগিয়ে যাবে। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর 30 সোনার সেকেন্ড। বাংলা। মানুষ ভাই, ভোট শেষ দিতে করুন। পারে না। একটু ওনাকে বলতে দেন, হ্যাঁ প্লিজ। আর বাংলাদেশের মানুষ আমি হলো না। ওনার কাছ থেকে 30 কথা মিনিট হলো। চেয়ে নিয়েছি, উনি আমাকে দয়া করে, সরকারি দল তাই দিছে। একটু শুনি আমরা, হ্যাঁ। তাহলে দয়া করে দিয়েছেন, আমি খুশি হয়েছি। বললাম তো সরকারি দল দিয়েছে। আগে আমরা খুব ঢাকা খুশি হলাম। শহরের দেওয়ালে আর দেওয়ালে লেখা থাকতো বাদ দে হারামজাদা, এখন কিন্তু আর বাদ দে হারামজাদা এই বলে না। স্লোগান লেখা নাই, এটা বহুদিন থেকে লেখা এটা লেখা নাই, নাই। থাকবে আর কেন? ভাত আছে, খাওয়ার গ্যারান্টি আছে। এত আর বছর ন- শোনো, আরেকটা কথা- Crossfire-এর ভয়, আমার কথা বলো। আরেকটা না, শোনো, না, এইগুলি শরীফ ভাই বলে না না, এগুলো হালকা এগুলো ভাবে ভিত্তিহীন কথাবার্তা বলে এগুলো হচ্ছে বাংলাদেশ এখন এই ডেভেলপিং যারা কান্ট্রি। দেখছে, পাচ্ছে না, তাদের আপনাদেরকে কতটা বাংলাদেশ এখন হালকা মনে ডেভেলপিং করছে, কান্ট্রি। বুঝতে হবে। আহমদ ভাই, আমাদের এখনো মানুষের society অভাব তে আছে। বিরাট society- বৈষম্য আছে। আমরা আকাশ সেটা হ্যাঁ, বৈষম্য তো স্বীকার আকাশ করছি না। পাতাল। আমরা তো চেয়েছিলাম। অনেক ধন্যবাদ, আমি চে- একদম শেষ। আমি আপনাদেরকে চেয়েছিলাম অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আছে এ পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।